যারা বই হাতে পেয়েছেন তারা বই থেকে দেখে ইয়ে করবেন। হ্যাঁ, এনে বলছে যে এক ব্যক্তি কোনো দ্রব্যের ধার্য মূল্যের উপরে 8% কমিশন দিয়ে 15% লাভ করে। তাহলে ক্রয় মূল্য 280 টাকা হলে ধার্য মূল্য কত? ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের এই প্রশ্নটাতে তিনটা বিষয় একসাথে আছে। একটা হচ্ছে প্রথমে ক্রয় মূল্য, যেটা আমাদের অঙ্কে দেওয়া আছে। হ্যাঁ, যেটা আমাদের হচ্ছে ক্রয় মূল্য সেটা দেওয়া আছে কত টাকা? এটা হচ্ছে 280 টাকা। হ্যাঁ, ক্রয় মূল্য হচ্ছে 280 টাকা। আচ্ছা, আর একটা মূল্য আছে, সেটা হচ্ছে আহ মানে হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? বলছে 15% লাভ সহ। মানে আমাদের এই 280 টাকা থাকবে, এই 280 টাকা থাকবে, এটার সাথে আরো লাভ হবে, লাভ যোগ হবে 280 টাকার কত পার্সেন্ট? 15%। 15%, এটা হচ্ছে লাভ। হ্যাঁ, তাহলে আমরা এখানে 280 টাকা লিখবো, সাথে হচ্ছে এটা 280 টাকার 15% বের করব। 280 টাকা গুণন 15 ভাগ হচ্ছে 100। তাহলে এটা যদি আমি কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার 5 দিয়ে কাটলে এটা 3, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 14। তাহলে 3 14 42, তার মানে 280 টাকা আর হচ্ছে 42 টাকা, মানে 322 টাকা, তাই না? এই 322 টাকা হচ্ছে কি বিক্রয় মূল্য। বুঝতে পারছেন বিষয়টা কি? মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বের করা, বুঝতে পারছেন? আমাদের কেনা হয়েছিল কত টাকা দিয়ে? 280 টাকা, আর 15% লাভ ধরা হবে। লাভ ধরলে তাহলে 280 টাকা থাকবে, তার উপরে আরো 15% লাভ, মানে হচ্ছে 42 টাকা লাভ হলে 322 টাকা হবে। হ্যাঁ, রাকি বল। স্যার আসসালামু আলাইকুম। ভালো স্যার আছো? এখানে স্যার এখানে আমি ধার্য মূল্য এবং বিক্রয় মূল্য এই জিনিসটা দুইটা পার্থক্যটা বুঝতে পারতেছি না, একটু যদি বোঝা দিতেন। আচ্ছা, আসতেছি, ধার্য মূল্য আমি আসতেছি। মানে আপাতত ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বুঝলাম। হ্যাঁ, যে আমি কিনেছিলাম ক্রয় মূল্য হচ্ছে 280 টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে 322 টাকা। ঠিক আছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমাদের জানতে চেয়েছে ধার্য মূল্য কত। হ্যাঁ, ধার্য মূল্য কত মানে একটা প্রোডাক্ট, আপনার প্রোডাক্টের গায়ে লেখা থাকে দাম, যেমন শোরুমে বা কোনো জায়গায় গেলে দেখবেন যে লেখা থাকে, ওর উপরে দামাদামি করে আমাদের কিনতে হয়, তাই না? তাই দামাদামি করে কিনার যেটা গায়ের দাম লেখা থাকে সেটার নাম হচ্ছে ধার্য মূল্য। হুম, অর্থাৎ হচ্ছে বডি প্রাইস যেটা থাকে সেটার নাম হচ্ছে ধার্য মূল্য। ঠিক আছে রাকিবুল, বুঝতে পারছেন ঘটনা কি? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন ধার্য মূল্য তো বিক্রি হবে না, কারণ হচ্ছে কাস্টমার তো দামাদামি করবে, তাই না? জি। তো ধার্য মূল্য যত টাকা লেখা ছিল সেইটাতে সে বিক্রি করতে পারেনি, বলছে সেখান থেকে 8% ছাড় দিতে হয়েছে। হ্যাঁ, 8% ছাড় দেওয়ার পরে সে বিক্রি করেছে। কত টাকা বিক্রি করেছে? 322 টাকা। ঠিক আছে। হ্যাঁ, নেহাল বলেন। না না স্যার, ওই অঙ্কটা আমার মানে একবার ভাই করেছিল তো, এই জন্য না এখন বুঝছি স্যার, ওনাকে বুঝে দিয়েছেন যে এখন বুঝছি। তাহলে এখন আমাদের সহজ কথা হচ্ছে যে আমাদের ধার্য মূল্য মনে করেন যে 8% ছাড় দিয়েছে, তাই না? তার মানে ধার্য মূল্য মানে 100 টাকা হলে 8% ছাড় দিয়ে কত টাকা হয়েছে? 92 টাকা। তো এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমরা এইভাবে লিখবো যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে 92 টাকা হলে, 92 টাকা হলে হচ্ছে ধার্য মূল্য কত? 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে কত হবে? এটা 100 ভাগ হচ্ছে 92।
আর আমাদের বিক্রয় মূল্য কত? 322 টাকা। 322 টাকা। তাহলে 322 টাকা যদি হয় তাহলে 100 গুণন 322 ভাগ হচ্ছে কত? 92। ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে আপনার হচ্ছে 92-কে আমরা হচ্ছে কাটতে পারি। যদি আমরা হচ্ছে 2 দিয়ে কাটি তাহলে এটা কত হবে? 46, তাই না? 46, এটা হবে হচ্ছে 50। আচ্ছা, আর 46-কে যদি আমরা 7 দিয়ে কাটি তাহলে 7 4 7 28, 280 আর 42, হ্যাঁ, তাহলে এটা হবে 7। তাহলে এখানে 5 7 35, মানে 350। 350 টাকা। তার মানে এইটার ধার্য মূল্য ছিল 350 টাকা। ঠিক আছে, 350 টাকা ছিল ধার্য মূল্য। ক্লিয়ার সবার? আচ্ছা, মুজাহিদ বুঝতে পারছেন বিষয়টা কি? আর এখানে এই বলেন। বিক্রয় মূল্য ওদের ডাবল দুইবার করে হিসাব করা হয়। বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ডাবল হিসাব করলে না, যেমন এখানে 15% লাভের যেটা, এখানে 15% লাভের ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্য বাড়বে। আবার 8%, এটা মানে আপনার 8% আর 15% দুটোটা কি বিক্রয় মূল্য? মানে হচ্ছে এখানে 3টা মূল্য আছে। একটা হচ্ছে ধার্য মূল্য, যেটা পণ্যের গায়ে লেখা থাকে, হ্যাঁ। আর যেটা এইটা হচ্ছে বিক্রয় মূল্য, যেটা হচ্ছে সে বিক্রি করে। আরেকটা হচ্ছে তার ক্রয় মূল্য। আমাদের মূল্য 3টা আমরা আলাদা করছি। আমাদের প্রথমে ক্রয় মূল্য 280 টাকা, এইটার সাথে সে 15% লাভ যোগ করছে। যোগ করে 322 টাকা দিয়ে সে কি করছে? বিক্রি করছে। কিন্তু এইটা তার বডিতে লেখা ছিল না। লেখা ছিল কত? যা লেখা ছিল তার উপরে 8% ছাড় দিয়েছে। ঠিক আছে। তাহলে হচ্ছে যদি বিক্রয় মূল্য 92 টাকা হয় তাহলে ধার্য মূল্য হবে 100 টাকা, মানে অরিজিনাল যেটা বডিতে লেখা ছিল। তাহলে 1 টাকা হলে কত? 322 টাকা হলে কত? তাহলে দেখেন, বডিতে ধার্য মূল্য লেখা ছিল 350 টাকা, বিক্রি করেছে 322 টাকা, কেনা ছিল 280 টাকা। 3টা মূল্য আলাদা আলাদা করে আমরা বের করতে পারছি। ঠিক আছে। আপনি যেটা বলছেন দুইবার না, দুইবার না, মানে আমাদের হচ্ছে যেটা বডি প্রাইস সেখান থেকে 8% ছাড় দিয়েছে। ঠিক আছে। আচ্ছা, তো এইটা একটু দেখবেন। এটা হচ্ছে মানে 3টা মূল্য একসাথে, বা 3টা মূল্য আপনি বুঝতে পারলেই হবে। হ্যাঁ, যে প্রথমে ক্রয় মূল্য, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয়, বিক্রয় মূল্য থেকে আবার ধার্য মূল্য বেশি হয়। কেন? কারণ হচ্ছে গায়ের দাম যেটা লেখা থাকে সেই দামে তো আর বিক্রি হয় না, সেই দামের থেকে কম দামে বিক্রি হয়, কারণ ওখানে কমিশন দিতে হয়। আচ্ছা, এরপরে আমরা পরেরটাতে চলে যাই তাহলে। পরেরটাতে বলছে কি যে প্রতি ডজন কলা 75 টাকায় কিনে প্রতি হালি কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। আচ্ছা, মানে প্রতি ডজন কলা মানে 75 টাকায় কিনতে হবে, কিনে 20% লাভ করতে হবে। তাহলে আমাদের হচ্ছে এখানে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা, তাই না? ক্রয় মূল্য 75 টাকা। আচ্ছা, 75 টাকা। আর বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে হচ্ছে, বিক্রয় মূল্য হবে এই 75 টাকা থাকবে, 75 টাকার সাথে 75 টাকা তো থাকবেই, এর সাথে কি হবে? এই 75 টাকার আরো 20% লাভ যোগ হবে। 20% লাভ যোগ হবে। তাহলে আমাদের এদিকে 75 টাকা আর ওইদিকে 20%, সরি, এটা 75 টাকা আর এদিকে হচ্ছে 20% করলে হবে 15 টাকা। তার মানে 90 টাকা। তার মানে 90 টাকা হবে। আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন তো, যে ক্রয় মূল্য আমাদের 75 টাকা আর বিক্রয় মূল্য হবে কয় টাকা? 90 টাকা। এখন কথা হচ্ছে ওনারা বলছে এই যে 90 টাকা আমরা বের করলাম, এটা প্রতি ডজনের, এক ডজনের দাম হচ্ছে 90 টাকা হবে। তাহলে হালি কত হবে? হালি, হালি কত হবে? তাহলে প্রতি হালির দাম, হালি মানে 4টা, তাই না? প্রতি হালির দাম কত হবে? এই যে 90 টাকা, এটা এক ডজন, এক ডজন মানে কয়টা? 12টা। তাহলে 12 দিয়ে ভাগ করে এক হালি মানে কয়টা? 4টা। ঠিক আছে। তাহলে 30 টাকা হবে, তাই না? 30 টাকা হবে হালি। সবাই বুঝতে পারছেন বিষয়টা কি? ক্লিয়ার কথা এগুলো?
আচ্ছা, সবাই কি ক্লিয়ার এটা? ওকে, তাহলে আমি এটা থেকে বের হলাম। এটা খুব সিম্পল একটা বিষয়। পরেরটাতে যাই। আচ্ছা, পরেরটাতে কি বলছে যে এক ব্যক্তি 400 টাকায় ঘড়ি ক্রয় করে বিক্রয় মূল্যের উপরে 20% লাভ করলে বিক্রয় মূল্য কত? আপনারা প্রশ্ন সবাই বুঝতে পারছেন? এক ব্যক্তি 400 টাকায় একটা ঘড়ি ক্রয় করেছে, বিক্রয় মূল্যের উপরে 20% লাভ করলে তার বিক্রয় মূল্য কত? আচ্ছা, এটা প্রশ্ন কি সবাই বুঝতে পারছেন যে কি বলতে চাচ্ছে? বলছে যে 400 টাকায় ঘড়ি বিক্রি করে বিক্রয় মূল্যের উপরে 20% লাভ করবে। এটা কিন্তু সে ক্রয় মূল্যের উপরে লাভ করবে না। আমরা এতক্ষণ পর্যন্ত মনে করেন ক্রয় মূল্যের উপরে লাভের অঙ্কগুলো করে আসছি। এখন আমাদের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, এটা হবে হচ্ছে বিক্রয় মূল্যের উপরে। হুম, মানে এতক্ষণ আমাদের ক্রয় মূল্যের উপরে লাভ ছিল। হ্যাঁ, কিন্তু এখন এসে বলছে না, লাভটা ক্রয় মূল্যের উপরে হবে না, এটা হচ্ছে বিক্রয় মূল্যের উপরে হবে। ঠিক আছে? মানে ব্যাপারটা এরকম যে ধরেন আমি যদি বিক্রয় মূল্য, আমি সাইডে লিখি এখানে একটু, হ্যাঁ, ধরেন বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে লাভ হবে কত? লাভ হবে 20%, মানে 20 টাকা। 20 টাকা লাভ। আচ্ছা, তাহলে বিক্রয় মূল্য 100 টাকা হলে বলছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তার মানে লাভ হবে 20 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে হচ্ছে, দেখেন 100 টাকা বিক্রি করে যদি 20 টাকা লাভ হয়, তাহলে ক্রয় মূল্য হয় 80 টাকা। ঠিক আছে? এখন ওনারা আমাদের জানতে চেয়েছে ঘড়িটির বিক্রয় মূল্য কত। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা এখন এভাবে লিখবো যে ক্রয় মূল্য 80 টাকা হলে 80 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 100 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে কত হবে? 100 ভাগ হচ্ছে 80। আর আমাদের অঙ্কে দেওয়া আছে ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা, তাই না? 400। তাহলে ক্রয় মূল্য 400 টাকা হলে 100 গুণন 400 ভাগ হচ্ছে 80। তাহলে এই শূন্য কাটা, এটা দিয়ে কাটলে 5, তার মানে 500 টাকা। বুঝতে পারছেন সবাই? এই সবাই ক্লিয়ার এটা? ওকে, সবুজ হচ্ছে কথা বলতে চাচ্ছে। শুভ্র, শুভ্র, হ্যাঁ শুভ্র বলেন। স্যার ওইটাই স্যার সবচেয়ে বড় পেজ স্যার। ওই যে আপনি এখানে দেখাইলেন না যে স্যার বিক্রয় মূল্যের উপর 20% লাভ। স্যার হ্যাঁ, আমরা তো বিক্রয় মূল্য না ছাড়া স্যার আমরা ক্রয় মূল্য আছে ওইটার মধ্যেই অঙ্ক করে দিতাম। তার জন্য তো স্যার অঙ্ক মিলে না। মিলবে স্যার এই না। যে বিক্রয় মূল্যের মধ্যে 100 টাকার মধ্যে লাভ 20 টাকা, মানে আপনি করে তারপর 80 হ্যাঁ, টাকা বার করলেন স্যার, এই হ্যাঁ, জিনিসটাই স্যার বার হয় না আমাদের। হ্যাঁ, এই হ্যাঁ, এটা জিনিসটাই স্যার এটা প্রবলেম। খেয়াল করতে হবে, এটা ক্লুটা খেয়াল করতে হবে, কারণ ওনারা স্পষ্ট করে বলে দিছে জি যে স্যার। বিক্রয় মূল্যের উপর 20% লাভ, ক্রয় মূল্যের উপরে না। হুম, জি এখানে জি। ভুল হয়ে যাবে, সামান্য একটু ভুলের কারণে আর মিলবে না। তো এটা একটু মার্কিং করে রাখবেন, ওখানে খেয়াল করবেন যে এটা, মানে আমরা সচরাচর ক্রয় মূল্যের উপর ধরে অব্দি আছে 400 টাকার উপরে 20% ধরে 80 টাকা ধরে 480 টাকা লিখে দিব, আমরা মনে করবো যে অঙ্ক হয়ে গেছে। কিন্তু না, এটা আসলে আপনাদের ওখানে একটু মনোযোগ দিতে হবে যে মানে ওনারা কি কথা বলতে চাচ্ছেন। আচ্ছা, এরপর এটাতে আসি। এখানে বলছে দেখেন আব্দুল্লাহ হচ্ছে কি করছে,
প্রতি ডজন কলা 21 টাকা দরে কিনছে হচ্ছে 15 ডজন, আর হচ্ছে 14 টাকা দরে কিনছে 20 ডজন। কিনে প্রতি ডজন কি দামে বিক্রি করলে ডজন প্রতি 5 টাকা লাভ হবে? ঠিক আছে। আচ্ছা, তাহলে সে কিনছে হচ্ছে 15 ডজন, 15 ডজন, 15 ডজনের দাম হচ্ছে 21 টাকা করে। 15 ডজনের দাম কত হবে? 21 গুণন 15, তাই না? তাহলে হচ্ছে এটা 20 দিয়ে করলে 315 টাকা। এটা হচ্ছে 315 টাকা। ঠিক আছে। আর পরে 14 টাকা দরে 20 ডজন, তাহলে 20 ডজন কিনলো, 20 গুণন 14 টাকা। তাহলে হচ্ছে 14 দোকানে কত হবে? 280, তাই না? 280। তাহলে এখানে মোট আমাদের কত ডজন হলো? এখানে 15 আর 20 হচ্ছে 35 ডজন। আচ্ছা, তাহলে 35 ডজন, এখানে আমাদের 35 ডজন হচ্ছে হচ্ছে মোট দাম হচ্ছে কত? তাহলে 315 আর 280, তাহলে 595 টাকা, তাই না? 595 টাকা। তাহলে 595 টাকা হচ্ছে আমাদের কয় ডজনের দাম? 35 ডজনের দাম। তাহলে 1 ডজনের দাম কত হবে? 1 ডজনের দাম হবে হচ্ছে, এটাকে ভাগ করি, 595 টাকাকে 35 দিয়ে ভাগ করলে কত হবে? 35 একে 35, আর এখান থেকে থাকবে আপনার হচ্ছে কত? 24 আর 5 মানে 245। তাহলে যদি আমরা আহ, হচ্ছে যদি আমরা 7 দিয়ে দিই, তাহলে 10 আর 5 7 17। ঠিক আছে। তাহলে 1 ডজনের দাম হচ্ছে 17 টাকা। এখন বলছে লাভ হবে 5 টাকা, তাহলে আরো 5 টাকা লাভ যোগ করেন, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 17 আর 5 22 টাকা। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? মানে 15 ডজন কিনছে 315 টাকা, 20 ডজন কিনছে 280 টাকা, মোট 35 ডজন কিনলো 595 টাকা। আর এই 1 ডজনের হচ্ছে বিক্রয় মূল্য 35 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 17 টাকা। 17 টাকা আর 5 টাকা হচ্ছে লাভ, মোট হচ্ছে 22 টাকা। আচ্ছা, ওকে। তারপরে আসি পরেরটা, এইটাতে আসেন। এই অঙ্কটা পরীক্ষায় খুব রিপিট হয়, বিভিন্ন পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভালোভাবে চেষ্টা করবেন সবাই। বলছে এক ব্যক্তি 18 টাকা ডজন দরে কমলা ক্রয় করে, 3টা কমলার ক্রয় মূল্যে 2টা কমলা বিক্রি করে, তাহলে প্রতি ডজন কমলার বিক্রয় মূল্য কত? ঠিক আছে। আচ্ছা, মানে ব্যাপারটা কি? উনি 1 ডজন কিনছে হচ্ছে কয় টাকা দিয়ে? 18 টাকা দিয়ে। 18 টাকা দিয়ে কিনছে। হুম 18 টাকা ডজন, মানে 18 টাকা ডজন মানে 12টার দাম হচ্ছে 18 টাকা, তাই না? এখন 3টা যে দামে কিনছে, 2টা সেই দামে হচ্ছে বিক্রি করতেছে, 2টা বিক্রি করতেছে, মানে 1 ডজন কমলার বিক্রয় মূল্য কত? হ্যাঁ, আচ্ছা। তো এখন প্রথমে আমরা একটা কমলার আগে ক্রয় মূল্য বের করি, একটার দাম। হ্যাঁ, একটা কমলার ক্রয় মূল্য, একটা কমলার দাম হবে, দেখেন 18 টাকা দিয়ে কিনছে 1 ডজন, মানে 12টা, তাহলে একটা কমলার দাম হবে 1.5 টাকা, তাই না? 1.5 টাকা, 1.5 টাকা দাম হলো। এখন বলছে তাহলে হচ্ছে 3টা কমলার দাম কত হবে? 3টা কমলার দাম, একটার দাম যদি 1.5 টাকা হয়, তাহলে 3টার দাম হবে 3 দিয়ে গুণ করলে 4.5 টাকা, 4.5 টাকা। ওকে। আর 2টার দাম কত হবে? 2টার দাম হবে
একটার দাম যদি 1.5 টাকা হয় তাহলে দুইটার দাম হবে হচ্ছে 3 টাকা। আচ্ছা, তার মানে সে 3 টাকার জিনিস কয় টাকায় বিক্রি করে? 4.5 টাকাতে বিক্রি করে। বুঝতে পারছেন বিষয়টা কি? মানে সে দুইটা হচ্ছে বিক্রি করতেছে 4.5 টাকায়, দুইটা কিনছে কয় টাকায়? 3 টাকায়। তাহলে মাঝখানে তার লাভ কত? লাভ হবে হচ্ছে 1.5 টাকা। 1.5 টাকা লাভ হবে, তাই না? আচ্ছা, তাহলে এখন বলছে শতকরা লাভ কত প্রতি ডজন? না না, লাভ হবে, সরি ভুল হলো আমার একটু। প্রতি ডজন কমলার বিক্রয় মূল্য কত? আচ্ছা, একটু ভুল হলো, দাঁড়ান, লাভ বের করা লাগবে না এখানে। 3টা কমলার দাম হচ্ছে 1.5 টাকা, একটা কমলার দাম 1.5 টাকা, তিনটার দাম হচ্ছে 4.5 টাকা। বলছে 1 ডজনের দাম কত? 1 ডজন, সরি দাঁড়ান, এটা 1 ডজনের দাম কত? 1 ডজন মানে তাহলে কি 12টা? তাহলে 12টার দাম কত হবে? একটার দাম হচ্ছে, একটা কমলার ক্রয় মূল্য হচ্ছে 1.5 টাকা, 3টা কমলার ক্রয় মূল্য হবে কত? 4.5 টাকা। আচ্ছা, সে দুইটা বিক্রি করছে 4.5 টাকা দিয়ে, ঠিক আছে? দুইটা বিক্রি করছে 4.5 টাকা, তাহলে দুইটার বিক্রয় মূল্য কয় টাকা? 4.5 টাকা। তাহলে একটার দাম কত হবে? 4.5 টাকা ভাগ 2, আর একটা হচ্ছে ডজন মানে 12টা। তাহলে 12টার দাম কত হবে? এটার সাথে 12 গুণ করলেই হবে। তাহলে এটা দেখে এটা দেন 6, 4, 6, 24 আর 3, 27 টাকা। 27 টাকা হবে হচ্ছে তার 1 ডজনের বিক্রয় মূল্য, ঠিক আছে? এখানে লাভের এটা বের করতে বলে, আমাদের একটা ইয়ে আছে, এটা হচ্ছে রেকর্ড ক্লাস তো আমাদের গ্রুপে দেওয়া থাকবে এটা। হ্যাঁ, আচ্ছা, এইটা গেল। এরপরে আমরা, মানে আমি আপনাদের আরো দু একটা আজকে কাজ দিয়ে দিই, মানে কয়েকটা স্কিপ করে যাব, মানে যেগুলো আপনাদের বাসায় প্র্যাকটিস করতে হবে, যেগুলো মানে এখানে দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, মানে একটার সাথে আরেকটা মিল নাই। আচ্ছা, এটা আমি করতেছি না, এটা করবেন বাসায়, এইটা করে দিই। এটা একটু জটিল আছে, এটা 9-10 এর বইয়ের একটা ম্যাথস। বলছে 5 টাকায় 2টা করে কমলা কিনছে, কিনে 36 টাকায় কয়টা কমলা বিক্রি করলে X% লাভ হবে? আমরা এরকম একটা অঙ্ক আগে করছি, মনে আছে কিনা আপনাদের? হ্যাঁ, এরকম খেয়াল আছে কিনা আমি একটু দেখাই, কালকের ক্লাসে করছি এরকম একটা, যে এই যে 5 টাকায় 8টি করে কলা বিক্রি করলে 25% ক্ষতি হয়, প্রতি ডজন কলা ক্রয় মূল্য কত? এরকম একটা প্যাটার্নের অঙ্ক করছি। তো যাই হোক, তারপরে এটা আমি করে দেই, কারণ এটা অনেক সময় মানে ইয়ে হবে। বলছে কি যে 5 টাকায় 2টি করে কমলা কিনে 36 টাকায় কয়টি কমলা বিক্রি করলে X% লাভ হবে? এটা ক্লাস 9-10 এর অঙ্ক, যেহেতু বোর্ড বইয়ের অঙ্ক সেহেতু এটা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে ভালো করে বুঝতে হবে যে আমাদের 5 টাকায় 2টা করে কমলা কিনছে, তার মানে 5 টাকাটা হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ক্রয় মূল্য, 2টা কিনুক আর 3টা কিনুক, যা কিনে কিনুক, তার মানে আমরা এখানে লিখি হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। ক্রয় মূল্য কত টাকা? 5 টাকা। ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমাদের, বলছে যে হচ্ছে বিক্রয় মূল্যতে যাব আমরা। বিক্রয় মূল্য বের করতে হলে আমাদের কি করতে হবে? লাভ ধরতে হবে আগে। হ্যাঁ, লাভ, তাহলে আগে লাভটা বের করি। লাভটা হবে হচ্ছে ক্রয় মূল্যের উপরে X% লাভ হবে, X% লাভ। এটা ক্রয় মূল্য, তার উপরে হচ্ছে X% লাভ হবে। তা- তাহলে এটা 5x/100% তুলে দিলে, বা 5 দিয়ে এটা কেটে দিলে এটা 20 হবে, তার মানে এটা হচ্ছে X/20। এটা হচ্ছে লাভ। তাহলে ক্রয় মূল্য 5 টাকা, লাভ হচ্ছে এত টাকা। এখন বিক্রয় মূল্য কত হবে? তাহলে বিক্রয় মূল্য হবে কত টাকা? 5 টাকার সাথে আমাদের লাভ যোগ করেন, এটা লাভ যোগ করলাম, তাহলে কত হলো? 100 + X / হচ্ছে 20। এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, ঠিক আছে?
এখন আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুইটা পেয়ে গেছি। এখন ওনার আমাদের কথার মধ্যে এখানে আসিরা কি বলছে যে 5 টাকায় 2টি করে কমলা কিনে 36 টাকায় কয়টা কমলা বিক্রি করলে X% লাভ হবে। আচ্ছা, আমাদের এই যে 5 টাকায় আমরা কিনেছিলাম সেটা কয়টা? 2টা। আর বিক্রি করব 100x+20 টাকা, এটা কয়টা? সেটাও 2টা। তার মানে 100+x/20 টাকায় বিক্রি করতে হবে হচ্ছে 2টা। এভাবে লিখবো 100+x/20 টাকায় বিক্রি হবে 2টা। তাহলে 1 টাকায় বিক্রি হবে কত? এটা উপরে চলে যাবে, হ্যাঁ, 2 × 20 আর নিচে হচ্ছে কত? 100+x। আর আমাদের অঙ্কে আছে কত? 36। তাহলে 36 টাকায় হবে কত? এটার সাথে 36 গুণ করে দিলেই হবে। অর্থাৎ আলটিমেট কত হচ্ছে? 36 দোকানে 72, 72 দোকানে 144, তাই না? তার মানে 1440 / 100+x, এইটা হচ্ছে আমাদের। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা সবার? কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারেন। তোমার স্যার এখানে যে 100+x/20, এটা কি এই যে 5 আর x/20 এটা লসাগু করে লিখছেন? হ্যাঁ, 20 লসাগু করলে 5 20 100 হবে, আর এখানে 20 চলে গেলে x থাকবে। হ্যাঁ, তাহলে আচ্ছা। আমাদের এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এখন এই বিক্রয় মূল্য কয়টা? 2টা। তার মানে এত টাকায় বিক্রি হবে 2টা। 1 টাকায় কয়টা আর 36 টাকায় কয়টা? ঠিক আছে। হুম। আচ্ছা, এই অঙ্কটা 9-10 বোর্ড বইয়ের অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা করবেন। আচ্ছা, এখানে আপনাদের আমাদের একটা সচরাচর মোটামুটি ভালো অভ্যাস আছে, সেটা হচ্ছে ধরেন একটা প্রশ্ন হোক, ইংরেজি বাংলা অঙ্ক যাই হোক, ওর সাইডে দেখবেন যে মেলাগুলো সাল লেখা থাকে, এত সাল এত সাল এই সাল। তখন ওইগুলো আমরা প্র্যাকটিস করি, অন্যগুলো বাদ দিয়ে দিই। আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে একটা সাল লেখাও যা, 500টা সাল লেখাও তাই, একই কথা। কারণ প্রশ্নটা জানলেই হবে, মানে সালটা আমার অত জানা জরুরি না। হুম। আচ্ছা, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা মার্কিং করবেন। যাদের কাছে বই আছে তারা অবশ্যই, মানে ব্যাপারটা হচ্ছে মনোযোগ দিবেন এগুলোতে। একটু কম বেশি হলে কিন্তু পরে আর হবে না। বলছে টাকায় 3টা করে আম ক্রয় করে টাকায় 2টা করে আম বিক্রি করলে শতকরা কত লাভ হবে। আচ্ছা, তো টাকায় যদি আপনি 3টা আম হচ্ছে ক্রয় করেন, তাহলে একটার ক্রয় মূল্য কত হবে? একটার ক্রয় মূল্য একটার ক্রয় মূল্য হবে হচ্ছে 1 টাকায় 3টা, তাই না? তার মানে 1/3। আর একটার বিক্রয় মূল্য হবে কত? বিক্রয় মূল্য হবে হচ্ছে 1/2। তাহলে লাভ কত টাকা হবে? লাভ হবে এই আপনার 1/2 থেকে 1/3 বাদ দেন, তাহলে এখানে লসাগু হবে কত? 6, তাই না? 6 লসাগু হলে এখানে 3 আর এখানে 2, মানে 1/6। এটা হচ্ছে লাভ। এখন বলছে শতকরা লাভ কত? শতকরা লাভ কত? শতকরা লাভ মানে হচ্ছে আমাদের লাভের টাকা থাকবে উপরে আর ক্রয় মূল্য থাকবে নিচে। ক্রয় মূল্য কত? 1/3, এটা থাকবে নিচে, গুণন 100। ঠিক আছে, তাহলে 1/6 গুণন 3 উপরে যাবে, গুণন 100। তাহলে 3 দিয়ে এটা কেটে দেন, তাহলে 2 2 দিয়ে এটা কেটে দেন, তাহলে 50। তার মানে হচ্ছে 50% লাভ। ঠিক আছে। হ্যাঁ, রথীন্দ্রনাথ লিখছে 50%। হ্যাঁ, 50% লাভ হবে। ঠিক আছে। আচ্ছা, হুম, মোকাররম বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার এই ম্যাথটা যদি স্যার ওই যে পরিমাণ যেটা দেয়া আছে স্যার, আমের পরিমাণ 3টি আর 2টি, এই পরিমাণ অনুযায়ী যদি স্যার করে দেই যে 2টা বিক্রি করলে তো ওনার একটা লাভ থাকে, তাহলে স্যার 2টাতে একটা লাভ হয়, একটাতে কয়টা হবে, কত হবে, আর 100তে কত হবে, তাহলে কি হবে না স্যার? অঙ্ক হবে, কিন্তু আপনার থিওরিটিক্যালি এটা ঠিক না। হ্যাঁ, মানে আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি।
এটার অঙ্ক হবে, মানে উত্তর 50% হবে। জি এটা স্যার। থিওরিটিক্যালি ঠিক ঠিক না, বুঝতে পারছেন? থিওরিটিক্যালি ঠিক না কেন? কারণ আমরা ধরেন হচ্ছে মানে লাভ বা ক্ষতি যেটাই হোক না কেন, সেটা আমরা নির্ণয় করবো হচ্ছে মূল্যে, মানে টাকায়। টাকার হ্যাঁ, অঙ্ক স্যার। টাকার অঙ্কে, এটা কখনো পরিমাণের অঙ্কে না। হ্যাঁ, তে মানে যে ক্ষেত্রে এখন পরিমাণ দিয়ে যদি আপনি লেখেন, এটা বললাম যে ম্যাথমেটিক্যালি কোনো ভুল নাই। হুম, কিন্তু থিওরিটিক্যালি একটু ভুল আছে। সেটা হচ্ছে যে আমরা এটা প্রকাশ করব টাকায়। বুঝতে পারছেন কথাটা কি? তবে আপনি লিখলে স্যার ভুল ধরবে না। ভুল ধরার স্যার কথা আমরা না। আমরা স্যার এই যে টাকায় যে লাভ হলো স্যার, টাকায় হ্যাঁ, লাভ হলে আমার পরিমাণেও তো স্যার এই পার্সেন্টেই লাভ হবে স্যার। হ্যাঁ, পরিমাণে পার্সেন্টেজ লাভ হবে। তবে এখানে একটা বিষয় আপনাকে তাহলে স্যার করতে হবে, ভাষাটা লিখতে হবে। আপনি যেটা ওইটা করতে চাইলে ওখানে লিখতে হবে যে আহ, আপনার মানে আহ, তি- মানে টাকায় 3 টাকা 2টা, তাহলে দুইটা দুইটা আম বিক্রি করে একটা আমের, লাভ হয় একটি। না 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 না, লাভ হয় একটি না। লিখবেন যে একটা তাহলে আমের স্যার ক্রয় মূল্যের সমান লাভ হয়। বুঝতে পারছেন কথা? হ্যাঁ, এই কথা লিখবেন। তাহলে আপনি একটা আমের মূল্যের সমান লাভ হয় এইভাবে লিখবেন, তাহলে আপনার আর ভুল ধরবে না। বুঝতে পারছেন আমার কথা কি? আপনি যদি লেখেন যে 2টা আম বিক্রি করে একটা লাভ হয়, কথা না, এই ঘটনা, এই লাইনের কোনো যৌক্তিকতা নাই। আপনি লিখবেন যে 2টা আম বিক্রি করে একটা আমের মূল্যের সমান লাভ হয়, এইটুকু লিখবেন। কিন্তু তাহলে আপনার আর একটা কোনো আমের মূল্যের সমান লাভ হয়, একটা আম লাভ হয় না, একটা আমের মূল্য লাভ হয়। ঠিক আছে? বললে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন কথা কি? হ্যাঁ, তাহলে স্যার ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে হ্যাঁ, স্যার, তাই ক্যালকুলেশনটাও বললাম। সহজ হবে আপনার। আর ওই মানে আপনার ভাষাগত সমস্যাতে যে তারা ভুল ধরে ফেলবে, এরকম ভুল ধরারও কোনো সুযোগ নেই। ঠিক আছে? হুম। ঠিক আছে আচ্ছা, স্যার, ধন্যবাদ স্যার। ক্যালকুলেশন সহজের কথা যখন বললেন, যেহেতু অঙ্কটা খুব রিপিট হয়, আমি একটু এখানে একটু দেখাই। এখানে আপনি সহজভাবে করতে পারেন কিভাবে, আপনার 3 আর এই 2 এর লসাগু করতে পারেন, কত হয় 6। হ্যাঁ, তা আমি ধরে নেব 6টা আম কিনেছে। হ্যাঁ, তাহলে 6টা আম কিনতে ক্রয় মূল্য হবে কয় টাকা? 3 টাকা। টাকায় 3টা হলে 6টা আম কিনতে টাকা লাগবে 2 টাকা। আর টাকায় 2টা হলে বিক্রি করলে 6টা আম বিক্রি করবে 3 টাকা, তাহলে লাভ হলো 1 টাকা। 2 টাকাতে 1 টাকা লাভ গুণন 100। হ্যাঁ, পার্সেন্টেজ দিয়ে দিলেই তাহলে 50% লাভ হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা কি? আপনি লিখবেন যে 6টা আম কিনে, তাহলে 6টা আমের ক্রয় মূল্য 2 টাকা, বিক্রয় মূল্য 3 টাকা, 1 টাকা লাভ, সুতরাং হচ্ছে 50% লাভ। এটা হচ্ছে সহজেই করা যায়। হ্যাঁ, আর কোনো ক্যালকুলেশনের কোনো জটিলতা হয় না। আচ্ছা, আমরা পরেরটাতে চলে যাই। এই অঙ্কটা 27তম বিসিএস পরীক্ষায়, প্রিলিমিনারি পরীক্ষায় আসছিল, তারপর থেকে অনেক রিটেন পরীক্ষায় এটা দিয়েছে তারা, খুশি হয়ে হয়ে। অঙ্কটা দেখেন, বলছে যে 4 টাকায় 5টা কিনে 5 টাকায় 4টা বিক্রি করলে আপনার হচ্ছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে 4 টাকায় 5টা কিনছে। হুম, তাহলে হচ্ছে আপনার হুম, আহ, মানে 4 টাকায় 5টা কিনছে আর 5 টাকায় 4টা বিক্রি করছে, তাহলে শতকরা কত লাভ হবে না ক্ষতি হবে? এখন আমার কথা হচ্ছে, এখানে 5 টাকায় 4টা বিক্রি করছে, বিক্রয় মূল্য এখানে দেওয়াই আছে। বিক্রয় মূল্য আমাদের দেওয়া আছে। বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 5 টাকা। বিক্রয় মূল্য 5 টাকা। ঠিক আছে? আচ্ছা, আমাদের এখন টার্গেট হচ্ছে যে ক্রয় মূল্য বের করা, তাহলে তো আমাদের লাভ বের হবে। এখন ক্রয় মূল্য বের করতে হলে কিভাবে বের করতে হবে, ভালো করে খেয়াল করেন। 4টা বিক্রয় মূল্য 5 টাকা, 4টার বিক্রয় মূল্য, এটা কিন্তু 4টার। হ্যাঁ, 4টার বিক্রয় মূল্য হচ্ছে কয় টাকা? 5 টাকা। তাহলে 4টা কিনেছে কত টাকা দিয়ে? হ্যাঁ, 5টা কিনেছে 4 টাকায়, তাহলে 5টার দাম কয় টাকা? আচ্ছা, এটা আমি ইংলিশে লিখি, বাংলায় লিখলে কনফিউশন হয়ে যাবে। 5টার দাম হচ্ছে 4 টাকা, তাহলে একটার দাম কত? 4/5। আর আমাদের 4টার দাম কত হবে? 4 × 4 / 5, তার মানে 16/5 টাকা। 16/5 টাকা। হুম, আচ্ছা। তাহলে এখানে 16/5 টাকা হলে 3×5 = 15, 3.2। এটা হচ্ছে ক্রয় মূল্য, আর এটা হচ্ছে বিক্রয়। তাহলে ক্রয় মূল্য লিখি এখানে, ক্রয় মূল্য।
ক্রয় মূল্য হচ্ছে 3.2 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, তাহলে আমাদের লাভ হলো কত? 1 টাকা 80 পয়সা লাভ। এটা হচ্ছে আমাদের লাভ। হ্যাঁ, তাহলে শতকরা লাভ কত? 1 টাকা 80 পয়সা থাকবে উপরে, আর আমাদের হচ্ছে 3 টাকা 20 পয়সা থাকবে ক্রয় মূল্যের নিচে, গুণন হচ্ছে 100। ঠিক আছে, তাহলে আমরা শূন্যগুলো এখানে ক্যান্সেল করে দিই। এই শূন্য, এই শূন্য, এটা তুলে দিই, এটা তুলে দিই। তাহলে হচ্ছে কত হবে? এটা কাটাকাটি করলে আমাদের, আমরা যদি হচ্ছে এখানে 4 8 32, 4 25 100, তাই না? আবার যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 9। তাহলে 9 25 হচ্ছে 8 25 200 আর 9 25 225। তাহলে 225/4, এটা ভাগ করেন। 4 5 20 আর এখানে হচ্ছে 20। তাহলে 4 6 24 না 25, তাহলে 4 6 24 মানে 56 দশমিক হচ্ছে 1/4। 56 মানে 25, 56.25 হবে। হ্যাঁ, এত পার্সেন্ট। ঠিক আছে, এইটা হচ্ছে এইভাবে করাটাই বুদ্ধিমানের কাজ হবে। আপনি যদি অন্যভাবে যেভাবে করেন না কেন, এইভাবে করাটাই ভালো হবে। আবার একটা একটা দাম বের করে করতে পারেন, এটাও একটা উপায় আছে। মলি, স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? আছি, বলেন। স্যার আমার অবস্থা বেশি ভালো না স্যার, লাভটা কোথা থেকে পেলেন? 1.8। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে তো লাভ হয়। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ হয় না? 5 টাকা থেকে 3 টাকা 20 পয়সা বাদ দিলে লাভ হয়। ওকে, তাহলে এইটা আপনার এইভাবে হচ্ছে মোটামুটি মানে ইয়ে করতে হবে। হ্যাঁ, মানে এটা এইভাবে করাটাই ভালো হবে। আবার একটার দাম বের করা ইয়ে করে ওইভাবে আবার বিয়োগ টিয়োগ করলেও হবে, ওইটাও হবে, তবে এটা বুদ্ধিমানের কাজ হয়। আচ্ছা, হ্যাঁ জাহেদ। স্যার সালামালাইকুম। আসসালাম। স্যার আমি তো যে লসাগু করে প্রথমে মনে করে সে 20টা 20টি হ্যাঁ 20টা ধরে করলেও হবে। 20টা 20টা ধরে ধরে, করে তো সে আপনার মানে 2 ঘন্টা আগে আমার অঙ্ক সমাধান বের করা শেষ হ্যাঁ হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ তাহলে ওইটা তো বেশি ভালো না? হ্যাঁ, 20টা ধরে করলেও ভালো হবে, এটা অনেকে ওইটা বুঝতে করলে পারে এই না। এটা করলে ওই 1/4 1.8 1/8 ঝামেলা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই মানে অনেক সময় এটাও অনেকে কনফিউশন হয়, ওরা লসাগু ইয়ে করতে চায় না। তো এটাও ভালো একটা উপায় আপনি এটা যেটা বলছেন। সবচেয়ে আমরা সহজ এই যে ওটা আমি তো এইটাতে আসি, এইটাতে আসলে ওইভাবে আমরা চেষ্টা করে দেখি। এখানে বলছে টাকায় 3টা ও টাকায় 5টা দরে সমান সংখ্যক লেবু কিনে টাকায় 4টা দরে হচ্ছে বিক্রি করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, এটা বলছে কি দেখেন, টাকায় 3টা টাকায় 4টা দরে সমান সংখ্যক লেবু কিনে টাকায়, মানে টাকায় 3টা আর 5টা দরে কিনছে, কিনে টাকায় 4টা দরে বিক্রি করবেন। তাহলে আমরা প্রথমে আগে 3 4 আর 5 এটার লসাগু করব। হ্যাঁ, এর লসাগু কত হয়? লসাগু হবে হচ্ছে 3 4 5, তাই না? তাহলে সবই যেহেতু মৌলিক সংখ্যা, তাহলে লসাগু হবে 60। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে আপনার, এখন প্রথম কথায় আসি যে টাকায় 3টা দরে কিনছে, তাহলে 60টার দাম কত হবে? টাকায় যদি 3টা হয়, টাকায় 3টা হলে, টাকায় 3টা হলে, টাকায় 3টা হলে 60টার দাম কত হবে? 60টার ক্রয় মূল্য হবে, সহজ কথা যে 60কে আপনি 3 দিয়ে ভাগ করলে হচ্ছে মানে 20 টাকা। আচ্ছা, আর টাকায় যদি আপনার হচ্ছে 5টা করে হয়, তাহলে 60টার দাম কত হবে? 12 টাকা। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে 60টা আর ওখানে 60টা, মোট কয়টা হলো? 120টা। তাহলে 120টার
120টার হচ্ছে ক্রয় মূল্য 12 টাকা, আর এখানে 20 টাকা, কত টাকা হচ্ছে 32 টাকা। 120টা কিনলো হচ্ছে 32 টাকা দিয়ে। এখন চলে আসেন, বিক্রি করতেছে কয় টাকায়? টাকায় 4টা করে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য আমার 1 টাকায় 4টা, তাহলে 120টা কয় টাকা বিক্রি করতে পারবে? 120টা 4 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 30 টাকা। তাহলে কিনলো হচ্ছে 32 টাকা আর বিক্রি করলো হচ্ছে 30 টাকা, তাহলে লাভ হলো না ক্ষতি হলো? অবশ্যই ক্ষতি হলো। ক্ষতির হার, তাই না? ক্ষতির পার্সেন্টেজ। তাহলে ক্ষতি হলো কয় টাকা? 2 টাকা। কয় টাকাতে? 32 টাকাতে, গুণন 100। 2 টাকা ক্ষতি হলো 32 টাকাতে। তাহলে হচ্ছে এটা যদি আমরা কাটি দিই, তাহলে এটা কত হবে? 16। আর এটা হচ্ছে আমাদের 4 দিয়ে কাটলে এটা 4, 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 25, তাই না? তার মানে আলটিমেট হচ্ছে 25/4%। এটা এটা ভাগ করলে করবেন, না হলে এভাবে রেখে দেবে। ক্লিয়ার? এই ক্লিয়ার এটা সবার? নিরঞ্জন, নিরঞ্জন, নিরঞ্জন হচ্ছে আনমিউট করেন। নিরঞ্জন, আপনি আনমিউটে ক্লিক করেন তাহলে হবে। হ্যাঁ মলি, স্যার বিক্রয় মূল্য উপরে 120 আর নিচে 4 দিলেন কেন এটা? এটা 4টা করে বিক্রি করতেছে। 1 টাকায় 4টা বিক্রি করলে 120টার দাম হবে হচ্ছে 30 টাকা। আচ্ছা, শুভ্র, তো স্যার এখানে 120 কিভাবে আসলো স্যার? এই যে এই দোকানে 60টা কিনছে, এখানে 60টা কিনছে, দুইটা মিলে 120টা কমলা লেবু কিনলো না? মানে জি স্যার। আর ওই যে স্যার, ওই যে লসাগু এখানে কেন করতে হবে স্যার? লসাগু 3টার 4 5, 3 4 5-এর। লসাগুটা আপনি যদি করেন তাহলে আপনার জন্য খুবই সহজ হবে। লসাগু এই জন্যই করতে হবে জি যে আপনি টাকায় 3টা কিনবেন, কোনো দোকানে গিয়ে টাকায় 5টা কিনবেন, এবং জি সমান সংখ্যক, মানে সংখ্যাটা সমান। মানে ধরেন প্রথম দোকানে আপনি যে কয়টা কিনবেন, পরের দোকানেও সেই কয়টাই কিনবেন। তাহলে 3 দিয়েও ভাগ যেতে হবে, 5 দিয়েও ভাগ যেতে হবে। আবার টাকায় 4টা করে বিক্রি করবেন, তাহলে আপনি 4 দিয়েও ভাগ যেতে হবে। তাহলে জি আপনাকে 3 4 5-এর লসাগু না করলে এরকম সংখ্যা তো আপনি পাবেন না। হ্যাঁ, 3 4 5-এর লসাগু করলে তাহলে 60টা হলো। তাহলে আমি ধরে নিব যে প্রত্যেক দোকান থেকে সে 60টা করে কিনেছে। তাহলে প্রথম দোকানে 3 টাকা পিস, না টাকায় 3টা, টাকায় জি 3টা হলো, ওই দোকানে খরচ হয়েছে 20 টাকা। পরের জি স্যার। দোকানে টাকায় 5টা, তাহলে খরচ হয়েছে 12 টাকা। তাহলে দুই জি দোকান থেকে 60 60 120টা লেবু কিনলো, খরচ হলো 32 টাকা। এখন এগুলো সে নিয়ে এসে কি করছে? টাকায় 4টা বিক্রি করছে। হ্যাঁ, যে জি পাইকারি, তাহলে 120টা লেবু তার 30 টাকা বিক্রি করতে পারবে, তাই না? 1 টাকায় যদি 4টা করে দেয়, মানে হালি যদি হচ্ছে মানে আপনার 1 টাকা হয়, তাহলে 30 টাকা বিক্রি করছে, তাহলে 2 টাকা লস। 2 টাকা লস হলো কয় টাকাতে? 32 টাকাতে। 32 টাকাতে। হ্যাঁ, গুণন 100। তাহলে আপনার উত্তর হয়ে গেল সহজে। আর আপনি যদি লসাগু ছাড়া করতে যান, তাহলে প্রথমে একটা লেবুর দাম বের করতে হবে। তারপরে এটা মানে 3টা লেবুর দাম 1 টাকা, একটা লেবুর দাম 1/3, আবার 5টা লেবুর দাম 1 টাকা, একটা লেবুর দাম 1/5। তারপরে 4টা লেবুর বিক্রয় মূল্য 1 টাকা। একটা লেবুর বিক্রয় মূল্য কত? হ্যাঁ নিরঞ্জন, স্যার 120/4 বিক্রয় মূল্য, এটা স্যার কিভাবে একটু বলেন? মানে টাকায় যদি আপনি 4টা বিক্রি করেন, মানে 1 টাকা আপনাকে কেউ দিলে 4টা দিয়ে দিলেন, হ্যাঁ, তাহলে 120টার দাম কয় টাকা হবে? 120কে আপনি 4 দিয়ে ভাগ করলে 30 টাকা হবে না? 30 টাকা দিলেই তো সব বিক্রি হয়ে যাচ্ছে। জি হ্যাঁ স্যার। হ্যাঁ। Okay. তাহলে এখানে এইভাবে করলে মানে সবচেয়ে ভালো হবে। এটার থেকে আপনার অন্য কোনো উপায়ে আমার মনে হয় না খুব একটা কমফোর্টেবল ফিল করতে পারবেন। চেষ্টা করে দেখতে পারেন, কোনো উপায়ে এর থেকে ভালোভাবে করা সম্ভব না। ঠিক আছে, ওইটা অনেক রিগোরাস কাজই হবে।
সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম পলাশ। স্যার এই যে এটা আপনি যে বললেন না যে একটার দাম তিনটা, একটার দাম 3 টাকা, আবার একটার দাম 1/3 হ্যাঁ এরকম ভাবে ওই 3টা করে মানে একটার দাম বের করতে হবে টোটাল যোগ করে, এরকম ভাবে এই অঙ্কটা করে দিলে একটু ভালো হতো স্যার। না, ওইভাবে করার কোনো দরকার নাই। ওইভাবে করে আপনার যা হয়রানি হবে এটা অবাক হয়ে যাবেন, মানে আজকে ক্লাস করার রুচি নষ্ট হয়ে যাবে আপনার। ধরেন আপনি চিন্তা করেন, প্রথমে আমি একটু জাস্ট শুধু আপনাকে টাচ দিই যে টাকায় 3টা, মানে একটার দাম হবে 1/3, এটা হবে হুম 1/5, ঠিক আছে? এই হুম দুইটা যোগ করে এটা দুইটার দাম হবে, হ্যাঁ, দুইটার হুম দাম। তাহলে একটার দাম কত, তখন আবার এটা লসাগু করে এই দুইটা ভাগ করবেন, করার পরে আবার এখানে বলছে টাকায় 4টা, তাহলে বিক্রয় মূল্য হবে 1/4, তাহলে এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, বিয়োগ করতে হবে, বিয়োগ করে লাভ হবে, ক্ষতি হবে। সেই ক্ষতি আবার হচ্ছে আপনি লাভ না ক্ষতি সেটাও বুঝতে পারবেন না সহজে, হ্যাঁ, ও, যে তখন আবার ওইটা আবার শতকরাতে দিতে হবে। তো এত ঝামেলার মধ্যে যাওয়ার আপনার কোনো মানেই হয় না। আপনি লসাগু করে নেবেন, খুব সহজেই করে ফেলতে পারবেন, হ্যাঁ, আপনার জন্য কোনো কষ্টই নাই। হ্যাঁ মোকাররম। স্যার, স্যার আমি বলতে চাচ্ছি স্যার, আমি ওই যে শেষে যেটা বিক্রয় করব, 4টি বিক্রয় করব স্যার হ্যাঁ টাকায়, এটা না হ্যাঁ করে স্যার আমি যে প্রথমে স্যার টাকায় 3টি এবং টাকায় 5টি কিনলাম, এই দুইটা লসাগু করে যেটা ক্যালকুলেশন হলো সেটার সাথে 4টার তুলনা করে দিলাম, তাহলে কি এর দাঁড়াবে স্যার? সেটা থেকে আমি যেটা করলাম এটাই ভালো হবে। আপনি এটা দেখতে পারেন, ওইভাবে করেও একবার চেক করতে পারেন, খুব একটা মানে ইয়ে হবে না, সুবিধাজনক হবে না, মানে ভুল হবে আর কি, একটা না একটা জায়গায় ভুল হবে। হ্যাঁ, আমার এটা এক্সপেরিমেন্ট থেকে বলে, আমি এই এতদিন পর্যন্ত আমার যে এক্সপেরিমেন্টে এটাই বলে যে কোনো না কোনো জায়গায় আপনার ভুল হবে। আচ্ছা, 26 নম্বরটা আপনার একটু চেষ্টা করেন বাসায়, এটা আমি করাবো না। যেমন এই অঙ্কটা দেখেন, ঠিক আছে? এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা মানে এই টাইপেরই অঙ্ক, যেমন পলাশ বলল যে 1 দিয়ে ভাগ করা। এখানে দেখেন এই 50-কে 3 দিয়ে ভাগ করতে গেলে জীবন থাকবে না, ঠিক আছে, মানে বিরক্ত হয়ে যাবেন। এইগুলা দুইটা, 50-কে 2 দিয়ে ভাগ করলে 25 সহজেই পাওয়া যায়, 50-কে 3 দিয়ে ভাগ করলে তখন আর মিলে না, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এখানে এই অঙ্কটা একটু ক্লু আছে, ভালো ক্লু আছে, আপনারা একটু খেয়াল করতে হবে এখানে, মানে গুরুত্বপূর্ণ কিছু ক্লু আছে। মানে আমি পড়ি আগে একটু। বলছে যে 50 টাকায় 2টা, হুম, 50 টাকায় 2টা আর 50 টাকায় 3টা ধরে সমান সংখ্যক কমলা ক্রয় করে 47 টাকায় 2টা ধরে বিক্রি করলে, এটা বিক্রয় হবে, বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আচ্ছা, আপনাকে এখানে চিন্তা করতে হবে কয়টা, আপনি খেয়াল করেন। 50 টাকায় 3টা, এটার মানে কি? 50 টাকায় 2টা, এটার মানে কি? আর 50 টাকায় 3টা, এটার মানে কি? আর একটা আছে সমান সংখ্যক, এটার মানে কি? তারপরে 47 টাকায় 2টা, এটার মানে কি? আবার শতকরা লাভ না ক্ষতি হবে, এটাও জানতে হবে, ঠিক আছে? এখন লাভ না ক্ষতি হবে, আপনি ধরেন হবে লাভ বের করে আসলেন ক্ষতি, বা হবে ক্ষতি বের করে আসলেন লাভ, তাহলে কিন্তু হবে না। বুঝতে পারছেন আমার কথা? আপনারা যারা এই প্রশ্ন বুঝেন না এখন পর্যন্ত, তারা আমাকে একটু বলতে পারেন। এটা আমি মোটামুটি সব ব্যাচে অনেক সময় নিয়ে এটা প্রায় ইয়ে করাই। বলছে যে 50 টাকায় 2টা আর 50 টাকায় 3টা সমান সংখ্যক কমলা কিনেছে, সমান সংখ্যক কমলা কিনেছে, হ্যাঁ, সমান সংখ্যক মানে 35/2%। আচ্ছা যাই হোক, দেখি আমরা। হ্যাঁ, মানে ভালো করে লক্ষ্য করেন যে এখানে এটা আপনাকে বুঝতে হবে যে অনেকে বলে স্যার 2টা 3টা 5টা কিনেছে। আসলে কথা হচ্ছে আহ, এইটা কোনো কথা না, 5টা কিনেনি। আচ্ছা আব্দুল কায়ুম, আপনি কি সমস্যা হচ্ছে বলেন, আপনাকে আমি একটু বুঝাতে পারি নাকি, চেষ্টা করতে পারি। আনমিউট করেন। আচ্ছা আপনারা হচ্ছে, আব্দুল কায়ুম বলেন। স্যার এই ম্যাথটা, এই যে 50 টাকায় 2টি, আবার হ্যাঁ 50 টাকায় 3টি, আবার সমান সংখ্যক, এই হ্যাঁ, পেজ গুলো একটু ক্লিয়ার করে দেন। এটা হ্যাঁ এটা আমি বলতেছি। মানে ধরেন আপনাদের বাজারে তো 2টা দোকান থাকে, 3টা দোকান থাকে, একটা দোকানে এরকম একটা সাইনবোর্ড আছে, আপনারা খেয়াল করেন, মানে আমি যেভাবে বলতেছি সেভাবে খেয়াল করেন। মানে এটা হচ্ছে এরকম না যে আপনি ইয়ে করে ফেল, এরকম একটা দোকান আর এরকম একটা দোকান, হ্যাঁ, এটা 2টা দোকান। এখন 2 দোকানে আপনার হচ্ছে এই যে 50 টাকায় 2টা, এটা রেট, এটা কিন্তু হচ্ছে মানে আপনি যদি 2টা নেন তাহলে 50 টাকা দিতে হবে, এটা রেট। বুঝতে পারছেন কায়ুম কি? হ্যাঁ, জি জি, 50 টাকায় কয়টা? 2টা। 50 টাকা আপনি নেবেন হচ্ছে 2 পিস,
আর এই দোকানে লেখা আছে কি 50 টাকা 3 পিস। 3 পিস। বলছে আপনি কমলা কিনবেন 3 পিস নেবেন 50 টাকা। আর এই দোকানদার বলছে না, আপনি 2 পিস নিলেই 50 টাকা। এখন একজন মানে আব্দুল কাইম কি করেছে যে এই প্রথম দোকান থেকেও যে কয়টা কমলা কিনবে দ্বিতীয় দোকান থেকেও সেই কয়টা কমলাই কিনবে, এটাকে বলে সমান সংখ্যক। বুঝতে পারছেন বিষয়টা কি? পলাশ বলছে 5 পিস কিনছে, না নেভার, 5 পিস কোনোদিনই না। ঠিক আছে, 5 পিস না। আপনাকে এটাকে বুঝতে হবে যে ধরেন পলাশ যদি প্রথম দোকান থেকে 2 পিস কিনে, তাহলে পরের দোকান থেকে কয় পিস কিনবে কায়ুম? প্রথম দোকানে যদি 2 পিস কিনে, পরের দোকানে কয় পিস কিনবে? 3 পিস। না না, 2 পিসই কিনবে, 2 দোকানে একই কিনবে। এগুলা তো তার দাম। বুঝতে পারছেন কথা কায়ুম? কথা বুঝতে পারছেন আমার? হ্যাঁ, বুঝতে পারছি। এগুলো হচ্ছে দাম। এইগুলো সে কিনবে না, আপনি 2 পিস কিনবে না, সে 3 পিস কিনবে না। সে যাই কিনুক, এই দোকানে যদি 1 পিস কিনে এই দোকানে 1 পিসই কিনবে, এই দোকানে যদি 2 পিস কিনে এই দোকানে 2 পিস কিনবে, এই দোকানে 3 পিস কিনলে এই দোকানে 3 পিসই কিনবে, এই দোকানে 4 পিস কিনলে এই দোকানে 4 পিস কিনবে। বুঝতে পারছেন কথা কায়ুম এবার? জি হ্যাঁ, জি স্যার। জি স্যার, আচ্ছা, বুঝতে পারছি। এবার কি ক্লিয়ার যে মানে কিনবে 2 দোকানে সমান সমান? হ্যাঁ, মানে এই হ্যাঁ। দোকানে যদি 100 পিস কিনে এই দোকানে 100 পিসই কিনবে। বুঝতে পারছেন এবার? হ্যাঁ, এখন এই ভদ্রলোক কি করছে যে এই মানে এখন আমি ধরবো কয়টা কিনছে, কয়টা কিনছে এটা আমি বুঝবো কিভাবে? আমি ধরলাম যে সে প্রতিবার 3টা কিনছে। কেন 3টা ধরলাম আমি বোঝাচ্ছি আপনাকে। প্রতিবার 3টা, প্রতি দোকান থেকে কয়টা কিনছে কায়ুম? 3টা। আচ্ছা, আমি 3 কেন ধরলাম? যদি এই দোকান থেকে 3টা কিনে তাহলে কয় 3টা। টাকা খরচ হবে? কয় টাকা খরচ হবে কায়ুম বলেন তো? 50 টাকাতে 3টা, তাহলে তার খরচ হবে কয় টাকা এখানে? 50 টাকা। 50 টাকা, রাইট। আর এই দোকানে কয় টাকা খরচ হবে? এই দোকানে তো 50 টাকা দিলে 2টা দেয়, তাহলে 3টার দাম কত হবে? একটার দাম 25 টাকা হচ্ছে না এখানে? হ্যাঁ কায়েম, বুঝতে পারছেন 2টার দাম কত? একটা দাম, একটা 25 টাকা। একটার দাম 25 টাকা, তাহলে এই দোকানে যদি 50 3টা টাকা। কিনে তাহলে এখানে খরচ হবে 75 টাকা। তাহলে মোট হচ্ছে এই এই দোকানের 3টা আর এই দোকানের 3টা, মোট 6টার দাম হচ্ছে 75 টাকা। 6টার দাম কত? 6টার দাম হচ্ছে এই যে 75 আর 75 50, টাকা। মোট হচ্ছে 125 টাকা। এটা হচ্ছে 6টার দাম। এই 6টা কিনেছে সে 125 টাকা দিয়ে, 6টা কমলা কিনে নিয়ে বাড়ি গেছে 125 টাকা দিয়ে। যা কি করছে, 6টা কমলা কিনছে 125 টাকা দিয়ে। বুঝতে পারছেন বিষয়টা কি? হ্যাঁ, এখন কি করছে, এই 6টা কমলা সে বিক্রি করলো কয় টাকা এটা আমরা দেখি আগে। হ্যাঁ, 6টা কমলা বিক্রি করলো কয় টাকা? আচ্ছা, একটা মানে 47 টাকায় বিক্রি করছে 2টা। হ্যাঁ, তাহলে 2টার দাম হচ্ছে 47, 2টার দাম 47 টাকা। তাহলে একটার দাম কত হবে? 47/2। আর আমাদের 6টার দাম কত হবে? গুণন 6। ঠিক আছে, তাহলে এখানে কেটে দিলে 3 হবে। 3 47-এ কত হয়? 120 আর 21, তার মানে 141 টাকা। ঠিক আছে, 120। তাহলে সে কিনলো হচ্ছে 125 টাকা আর বিক্রি করলো 141 টাকা, তাহলে লাভ 131 হবে কি? 141 হওয়ার কথা। আচ্ছা, আমার ভুলও হতে পারে। 47-এ 3 দিয়ে গুণ করলে 141 হওয়ার কথা। আচ্ছা, যাই হোক। এখন চলে আসেন, তাহলে লাভ হলো না ক্ষতি হলো? আব্দুল কায়েম বলেন, লাভ হলো না ক্ষতি হলো? শুভ্র? স্যার 6টির দাম মানে স্যার 6টা কোথা থেকে পেলেন স্যার? এই যে প্রতিবার 3টা করে কিনছে, এই দোকানেও 3টা কিনছে, এই দোকানেও 3টা কিনছে। হ্যাঁ, 3 3 6টা। ঠিক আছে, তাহলে জি এখানে আমাদের লাভ হলো, লাভ হলো কয় টাকা? তাহলে লাভ হলো কয় টাকা? 125 টাকার জিনিস 141 টাকা বিক্রি করলে লাভ হয় 16 টাকা। 16 টাকা লাভ হলো। বলছে শতকরা লাভ কত? তাহলে 16 টাকা লাভ হলো 125 টাকাতে, গুণন 100। হ্যাঁ, তাহলে আপনি 25 দিয়ে কাটেন, এটা হবে 4, 25 দিয়ে কাটলে এটা হবে 5। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার 5 দিয়ে যদি আপনি 16-কে কাটেন তাহলে কত হবে? 3 5 15, 3.2, তাহলে 3 4 12, আর হচ্ছে এটা 12 তাহলে 8। এই তো 12.8% লাভ হবে। বুঝতে পারছেন বিষয়টা কি সবাই? এইভাবে ছাড়া আপনি অন্য যে কোনো ভাবে করতে পারেন, করলে আমার মনে হয় না যে খুব একটা
মানে সুবিধাজনক অবস্থানে যেতে পারবেন। নিরঞ্জন বলেন। স্যার প্রতিবার 3টা, এটা কি ধরে নিতে হবে? হ্যাঁ, প্রতিবার 3টা আমি ধরে নিছি, কারণ কি আমার সুবিধাজনক ভাবে, কারণ এই দোকানে হচ্ছে 3টা 50 টাকা আর এই দোকানে 2টা 50 টাকা। তাহলে যদি 3টা 50 টাকা হয়, আমি ধরলাম 3টা কিনেছে, তাহলে 50 টাকা দিলেই হয়ে যাচ্ছে নাকি নিরঞ্জন? জি স্যার। আর আর এই দোকানে যেহেতু 2টার দাম 50, তাহলে একটা 25 করে, তাহলে 3টার দাম হবে 75 টাকা। তাহলে এই দোকানে 3টা আর এই দোকানে 3টা, মোট 6টা কিনলো। এই দোকানে 75 টাকা, এই দোকানে 50, 125 টাকা। 125 টাকা কিনলো, আর 2টা বিক্রি করছে 47, তাহলে 6টা বিক্রি করবে 141 টাকা। তাহলে 141 টাকা বিক্রি, 125 টাকা কেনা, লাভ হলো 16 টাকা। 16 টাকা লাভ হলো 125 টাকাতে, হয়ে গেল। হুম, এভাবে ভালো হবে। হ্যাঁ, আর আপনার হচ্ছে ওই আপনি যদি করেন, মানে অন্য পদ্ধতিতে যান, ওইটাতে একটু ঝামেলা হবে আর কি। হবে না তা না, মোকাররম স্যার ওই যে এর বল। আগে যেটা বললাম স্যার, যে প্রথম 2টা লসাগু করে পরেরটার সাথে হই, স্যার হ্যাঁ, আমার স্যার এই সমস্যাগুলাই হয় স্যার। এগুলো থেকে বাঁচার উপায় কি? যেমন স্যার এই ম্যাথটা স্যার, আমি ওই যে 3টা করে কিনে 6টা 125 টাকা হ্যাঁ, করে স্যার, আমি এখন চাচ্ছি যে 6 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করে দিব, দিয়ে কাকে 6 দিয়ে 47 ভাগ থেকে করবেন? কাকে কাকে 6 দিয়ে ভাগ করবেন? স্যার 125 কে স্যার 6 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে স্যার আমার 2টার ক্রয় মূল্য আসলো। তখন স্যার দশমিক আসে, এই সেই আসে, আমার স্যার প্যাঁচ না লেগে না যায় না, স্যার। ওইভাবে যাওয়ার দরকার নাই। ওইটা আমার কাছে খুব একটা ফিজিবল হবে না মনে হয়। আপনি স্যার হচ্ছে ওই যে দশমিক আসে দশমিক স্যার, দশমিক আসবে, বিরক্ত লাগবে, ওইটা মনে করেন যে বিরক্ত লেগে যায় স্যার। হ্যাঁ, এটাই লাস্টে স্যার পর্যন্ত মানে আর মনে হয় না যে রুচি থাকবে এইটা। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ, এটাই আমার ক্ষেত্রে স্যার, এটাই হয় স্যার। আমি কিভাবে স্যার মানে মাথা ঠান্ডা রেখে এটা এইভাবে নিয়ে আসতে পারি স্যার, এটার কিছু এই যে উপায় বলে দেন স্যার। আপনাকে আমি এই জন্যই ট্রেনিং দিলাম। আপনি একটু এইভাবে চেষ্টা করবেন কিছুদিন, কয়েকটা দিন, মানে 2-1বার ট্রাই করেন, করে আপনার চিন্তা চেতনা, মানে সবকিছু পরিবর্তন হয়ে যাবে। আপনি 15-20 দিন ক্লাস করেন, দেখবেন যে আপনার পরে আপনি আমার মতো করে চিন্তা করা শুরু করে দিবেন। হ্যাঁ, যারা আমাদের পুরাতন স্টুডেন্ট আছে, তাদের চিন্তা চেতনা, মানে মানে কার্যকলাপ সবকিছু দেখবেন যে অনেক পরিবর্তন হয়ে যাবে। আগে যেরকম ভাবে কথা বলতো, কথাও চেঞ্জ হয়ে যাবে, সবকিছু চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন চলে আসবে। হ্যাঁ, এবং ভাবনার ভিতরে একটা বিশাল পরিবর্তন চলে আসবে। এইটাই আমার কাজ, ঠিক আছে? এটা ছাড়া অন্য কি? আপনারা তো আর এরকম না যে ছোট বাচ্চা, আপনারা তো সবই জানেন, এগুলো তো বোঝেন, সবই বোঝেন। সমস্যা যেটা, সেটা হচ্ছে আপনাকে থিঙ্কিং প্রসেসের ভিতরে একটু জাস্ট শুধু ইনজেক্ট করা, যে আপনাকে চিন্তাটা, ডাইমেনশনটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এখন অনেকে আছে যে তার কিছু, মানে মানুষ কিন্তু পরিবর্তনের সাথে খাপ খাওয়াইতে খুব একটা চায় না, জানেন তো এটা। মানুষ কিন্তু হ্যাঁ স্যার। অতীতকে ধরে রাখতে খুব পছন্দ করে, পরিবর্তনকে মেনে নিতে চায় না। তে আপনারা ধরেন না আছেন স্যার, কিছুদিন যে থাকতে 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 পরিবর্তনে স্যার থাকতে, সুবিধা আছে স্যার, সেটাতে তো অবশ্যই না সবাই অ্যাডাপ্টেশন সেটাতেও অনেক সময় করতে পারে। ইয়া হয়, কিন্তু আস্তে আস্তে আপনাদের হয়ে যাবে। একটু ধৈর্য ধরেন আর মনোযোগ দেন, দেখবেন যে আপনার থিঙ্কিং প্রসেসে একটা পরিবর্তন আসবে অল্প কিছুদিনের মধ্যে। আচ্ছা, আমরা এটাতে চলে আসি, আমাদের মানে আরেকটু সময় আগাই। হ্যাঁ, মানে আহ, আরো 2টা বিষয় আলোচনা করতে হবে আজকে। এখানে বলছে কি যে প্রতিটি 3600 টাকায় আহ, করে 2টা চেয়ার বিক্রি করা হয়েছে। একটাতে 20% লাভ হয়েছে, অন্যটাতে 20% ক্ষতি হয়েছে। তাহলে মোট লাভ বা ক্ষতি কত? এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, যে একটাতে 20% লাভ হয়েছে, একটাতে 20% ক্ষতি হয়েছে। হ্যাঁ, তাহলে এখন অনেকে বলতে পারে স্যার লাভ ক্ষতি তো আর কিছু হওয়ার কথা না, কারণ 20% লাভ 20% ক্ষতি, তার মানে তো আর কোনো ঝামেলা নাই, সমান সমান হয়ে গেল, তাই না? তো ঘটনা তা না। আমাদেরকে চিন্তা করতে হবে যে এই যে 3600 টাকায় আমরা বিক্রি করছি, এই 3600 টাকায় 2টা চেয়ার বিক্রি করছে। 2টা চেয়ার, প্রত্যেকটার দাম 3600 টাকা করে। হুম, একটাতে লাভ হয়েছে, তার মানে এটা কেনা ছিল কম দামে, বিক্রি করছে বেশি। আর একটাতে হচ্ছে কেনা ছিল বেশি দামে, বিক্রি করছে কম দামে, সেটাতে লস হয়েছে। এখন কথা হচ্ছে লাভ হলো কত আর লস হলো কত, সেটা জানতে হলে আমাদের প্রথমে আগে ক্রয় মূল্য জানতে হবে, ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য ছাড়া অন্য প্রসেসে এটা আগানো যাবে না। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে প্রথম চেয়ারের কথায় আসি। প্রথম চেয়ার ধরেন 20% যেটাতে লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা হলে 120 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 1 টাকা হলে কত? 100 ভাগ 120,
আর এখানে আছে কত? 3600। 3600 টাকা হলে তাহলে 100 গুণন 3600 ভাগ হচ্ছে 120। তাহলে কত হবে? এটা কাটলে এটা 30, তার মানে 3000 টাকা। 3000 টাকা। ওকে, তার মানে একটা চেয়ার কেনা ছিল 3000 টাকা, যেটা বিক্রি করছে 3600 টাকায়। বুঝতে পারছেন বিষয়টা কি? প্রথম চেয়ার। তাহলে আমি এই সাইডে এখানে একটু লিখে রাখি যে একটা চেয়ার কেনা হয়েছে কত টাকা দিয়ে? 3000 টাকা। 3000 এটা দিয়ে কেনা হয়েছে, থাকলো এখানে লেখা। এরপরে আরেকটার কথায় আসি, পরেরটা যেটাতে লস হয়েছে সেটার কথায় আসি। এখানে 20% লস, তার মানে বিক্রয় মূল্য যদি হচ্ছে আমার 80 টাকা হয়, বিক্রয় মূল্য যদি আমার 80 টাকা হয়, 80 টাকা হয়, সরি দাঁড়ান আমি রেড কালার দিয়ে লিখি। এটা যদি 80 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা। 1 টাকা হলে কত? 1 টাকা হলে তাহলে 80 টাকা যাবে এখানে নিচে। হ্যাঁ, এটা 80 এখানে যাবে, ঠিক আছে? 80 এখানে এই শূন্য কাটা, তাহলে এটা 80, তাহলে 3600 এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে এই শূন্য কাটা, 8 দিয়ে এটাকে কাটলে কত হবে? 27টা না, 432, 432 আর হচ্ছে 4 থাকে 50টা 40, মানে এটা হবে তাহলে 4500 টাকা, তাই না? তার মানে পরেরটা সে কিনেছে হচ্ছে 4500 টাকা দিয়ে। 4500, তাহলে এখানে 4500 আর এখানে হচ্ছে 3000, তাহলে মোট কেনা দাম কত হলো আমাদের? দুইটা চেয়ার কিনলো কত টাকা দিয়ে? একটা 4500 আর একটা হচ্ছে 3000, তাহলে টোটাল হলো হচ্ছে 7500 টাকা। 4500 আর 3000 মিলে কত হলো? 7500 টাকা। 7500 টাকা এটা হচ্ছে তার কিনা দাম। হুম। আর বিক্রি করছে দুইটা 3600 টাকা করে, 3600 টাকা করে, তার মানে দুইটা বিক্রি করছে 7200 টাকা। তাহলে তার লাভ হলো না লস হলো? লস হলো। ক্ষতি হলো কত টাকা? ক্ষতি হলো 300 টাকা ক্ষতি। এইটাই জানতে চাইছে যে কত টাকা ক্ষতি? 300 টাকা ক্ষতি। এখন 20% লাভ আর 20% ক্ষতি মানে কোনো লাভ ক্ষতি হয়নি, এটা মনে করার কোনো কারণ নেই। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা কি? এটা হচ্ছে আমাদের আহ, মানে ক্রয় মূল্য, আর এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। আচ্ছা, তাহলে এটা গেল, আমরা পরেরটাতে চলে যাই। এটা বাসায় করবেন, একই অঙ্ক, হ্যাঁ। আচ্ছা, এটাও করবেন 30 নম্বর। এই যে সমান সংখ্যকের অঙ্ক, এটা করবেন বাসায়, এটা আমি করতেছি না। এইটা দেখি, এটা খুব ক্রিটিক্যাল, আমি এটা একটু টাচ করি। বলছে যে একটা দ্রব্য 144 টাকায় বিক্রি করলে যে লাভ হয় তা ক্রয় মূল্যের সমান। দ্রব্যটির ক্রয় মূল্য কত? আপনারা প্রশ্ন বুঝতে পারছেন সবাই? প্রশ্ন বুঝতে পারছেন? আমার গ্রুপে আপনার 130 জন হচ্ছে মানে ভর্তি হওয়ার জন্য নাম পাঠাইছে, 130 জন, যে আমরা মোটামুটি ক্লাস করতে আগ্রহী। তার মধ্যে এখন ক্লাস উপস্থিত আছে খালি 30 জন। হ্যাঁ, মানে বুঝতে পারছেন বিষয়টা কি? মানে আগ্রহটা হচ্ছে এরকম, আমাদের একটা মানে গ্রামীণ ভাষায় একটা কথা আছে যে আহ, মানে দেখা যাচ্ছে যে আম, সবকিছুই পাওয়া যাবে, হ্যাঁ, কিন্তু কষ্টটা করা থেকে যদি একটু রেহাই পাওয়া যেত, ব্যাপারটা এরকম, বুঝতে পারছেন? আপনার 2 ঘন্টা ক্লাস করার ধৈর্য না থাকলে কি হবে? এটা কি সম্ভব নাকি কখনো? এবং তারা আমাকে স্যার লিঙ্ক দেন, এই করেন সেই করেন, মানে অস্থির করে ফেলা যায়। মনে করেন যে যখন ক্লাস শুরু হয় পাগল বানানো একটা অবস্থা। হুম। আর যখন ক্লাস যখন ইয়ে হয়ে যায়, চালু হয়, তখন দেখা যাচ্ছে জয়েন করলো, করে 15 মিনিট বসে থাকে, মনে হয় ইস রে, আমি তো একটা হিমালয় পর্বত মোটামুটি উঠেই গেছি, অযথা আর এত কষ্ট করে লাভ কি? আর 2 একদিন পর তো তো এইভাবে কখনো হয়? এত সহজ হলে তো দুনিয়া সবকিছুই হতো, ঠিক আছে। মনে করেন যে পাগল, মানে ধৈর্যের দিকে ওইদিকে নাই, কিন্তু এদিকে আবার 16 আনা। হ্যাঁ, আর ধরেন গল্প গুজবে পাগল। সেদিনে আমাকে এক স্টুপিড ফোন করছে, ফোন করে বলছে যে এ, স্যার ওই
মানে আপনার কি কিছু টাকা পয়সা দিলে আমাকে একটা চাকরি নিয়ে দিতে পারবেন কিনা কোথাও? কি বড় রাম ছাগল, চিন্তা করছেন? মানে পরে আমি বললাম যে এইটা আপনি বলতেছেন, এটা মনে হলো কেন? মানে এই কথা মনে, আমি কি টাকার বিনিময়ে চাকরি দেওয়ার জন্য সার্কুলার দিছি যে এরকম যে যা আসে সব ইয়ে করে পড়াশোনা করবে না? হ্যাঁ, বলে যে আমার হাতে সময় আছে আর 3 দিন, আমাকে একটা শর্ট সাজেশন দেন, এরকম কথাবার্তা। তাহলে 3 দিন সময়ের ভিতরে সে কিছু করতে হলে দরবেশ বাবা বা কবিরাজ ছাড়া পৃথিবীর আর কেউ কিছু করতে পারবে? হ্যাঁ, বলেন মোকাররম। স্যার স্যার আমাদের তাহলে স্যার ওনারা যারা এই যে স্যার তাড়াহুড়া এসে স্যার 10-15 মিনিট পরেই যায় স্যার, ওনারা মনে হয় স্যার অনেক এক্সপার্ট স্যার। এক্সপার্ট ওনাদের না, ভিড়ে স্যার আমাদের বেশিরভাগই হচ্ছে আমাদের স্টুপিড, স্যার বুঝতে পারছেন? এক্সপার্ট না, স্টুপিড আর এক্সপার্টের মধ্যে তফাৎ আছে। পৃথিবীতে হচ্ছে স্টুপিড মানুষ দেখবেন যে এমন ভাবে চলাফেরা করে, দেখবেন যে তাকে দেখেই বোঝা যায় তার অ্যাটিটিউডটা হচ্ছে সে মহাজ্ঞানী আর পরিশ্রমের নাম নেয়। পৃথিবীতে কোনো জ্ঞানী লোকই সফলতা পাবে না যদি সে পরিশ্রম না করে, যে যত জ্ঞানী লোকই হোক। হ্যাঁ, যে তার মাথা ভর্তি প্রচুর জ্ঞান আছে, এই এত সহজ না স্যার ওই যে সফল। আমরা একটা সময় ভাব সম্প্রসারণ করে আসছিলাম স্যার, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। হ্যাঁ, আপনি একটা লক্ষ্য করে দেখবেন আপনাদের আশেপাশে চারিদিকে মানুষ মনে করেন যে টাকা পয়সায় বড়লোক হচ্ছে, মান সম্মানে বড়লোক হচ্ছে, সন্তান সন্ততিতে বড়লোক হচ্ছে, যাই হোক না কেন, পরিশ্রম ছাড়া কেউ হতে পারছে? মানে কিন্তু ফালতু বর্তমানে স্যার কোনো পরিশ্রম প্রকার ছাড়াও হয় স্যার, না। বর্তমানে যে পরিশ্রম অবস্থা স্যার, দুর্নীতিতেই স্যার সব হচ্ছে স্যার। না, দুর্নীতিও একটা পরিশ্রম, দুর্নীতিও একটা পরিশ্রম। না স্যার, দুর্নীতি দুর্নীতি পরিশ্রম না স্যার। দুর্নীতি করার পরে সে লোকটা যে পরিমাণ ধকল বা মানসিক অত্যাচার নিয়ে বড় হয়, সেটা আপনি যদি সহ্য করতে পারেন, এটা আপনার একটা অ্যাচিভমেন্ট। আপনি করে একবার দেখেন, যদি কোনোদিন। কোথায় স্যার আমাদের সমাজে তো স্যার যেগুলো দেখি আমরা স্যার হুম, হরহামেশা অধিকাংশই স্যার দুর্নীতি করে, যে মানে কি বলে ওটাকে বলে স্যার, দুনিয়ায় তাদের জন্য স্বর্গ বা বেহেশত এই টাইপ না স্যার। এটা তো হয়েছে, তো স্বাভাবিক, কারণ সে সহ্য করে নিছে। আপনি যদি মনে করেন কেমোথেরাপি সহ্য করতে পারেন, তাহলে আপনার ক্যান্সার তো সারবে, এটা স্বাভাবিক। আপনি পারবেন, পারলে করেন, অসুবিধা নেই, খুবই ভালো থাকবেন। আর যদি না পারেন, তাহলে এই আর যে সেই আস্তে জন্য আস্তে স্যার মরার দরকার নাই। এই যে আমাদের সেদিন একজন মনে করেন যে 40তম BCS এর একজন লোক মারাই গেছে হতাশার, জানেন? হ্যাঁ, হতাশায় মারা একটা গেছে, স্ট্রোক দেখছিলাম করে। স্যার। হতাশায় কেন? সে ভাবছিল যে চাকরিতে জয়েন করলে মনে হয় কয়েক লাখ টাকা তো ঘুষ টুস পাবোই, সাথে আরো কিছু পাবো, এরকম একটা আশা করে ঢুকছে। পাইছে হচ্ছে 32,000। হুম, প্রথম মাসে। তারপরে সবাইকে দিয়ে টিয়ে তার আরো 32,000 টাকা ঋণ হয়ে গেছে। তারপরে সে মনে করেন টেনশনে হতাশায় মারা গেছে, ভাবতে পারছেন? BCS ক্যাডার হয়ে হতাশায় মারা গেছে, বাস্তবতা ভিন্ন। সে ছেলে চাইলে কি পারতো না কিছু করতে? চেষ্টা করলে পারতো, হয়তো হয়তো সহ্য করতে পারেনি বা নিতে পারে নাই। সবাইকে নিতে পারবে? আপনি কি মনে করছেন সবাই নিতে পারবে? যারা নিতে পারে তারা তো সফল হবেই। লোহা খায় হজম করতে পারলে তো আপনার লিভার ভালো, এটা তো স্বীকার করতে হবে। তো সুতরাং আপনাদের পরিশ্রম ছাড়া কোনো কিছু হবে না। এগুলা ভুলভাল স্বপ্ন দেখায় কোনো লাভ নেই। হ্যাঁ, সুব্রত। স্যার কালকে স্যার ওই যে স্বাস্থ্য স্যার সহকারীর পরীক্ষা স্যার আমার স্যার কালকে। কোথায়? জি স্যার, ওই যে আমার সুনামগঞ্জে স্যার। আচ্ছা, এখানে জটিল কোনো প্রশ্ন আসবে না, হ্যাঁ, এখানে সহজ সহজ প্রশ্ন আসবে। জি স্যার, একটু যদি স্যার একটু এই আপনার ওই সাহায্য যে করতেন। জি খুবই সহজ প্রশ্ন আসবে ওখানে। জি ওই স্যার। আপনাকে আমি একটা শীট দিব নি, ওই যে মান নির্ণয়ের অঙ্কগুলো করে যান, উৎপাদকগুলো, জি ওখান থেকে 2টা প্রশ্ন আসবে না। আর জি স্যার। সাধারণ জ্ঞান, মুক্তিযোদ্ধার বঙ্গবন্ধুটা করে যান, ওগুলো সবই পারবেন। জি। ঠিক আছে। স্যার ওই যে আর স্বাস্থ্য অধিদপ্তরের স্যার রিলেটেড কিছু প্রশ্ন মনে হয় ওগুলো আসে কিছু স্যার। আসবে না, 2-1টা আসবে। ওই যে আমার ভিডিও দেখবেন, স্বাস্থ্য সহকারী 4-5টা ভিডিও আছে চ্যানেল, ওইগুলো দেখবেন, তাহলে কমন পড়বে। হ্যাঁ, একটা দৈর্ঘ্য 144 টাকা বিক্রি করলে শতকরা যে লাভ হয় সেটা ক্রয় মূল্যের সমান। মানে প্রশ্নটার মধ্যে একটা প্যাচ আছে, প্যাচটা কোথায়? মানে আমি প্যাচটা বলে দিই। মানে এইটা আপনাকে ধরেন ডিসিশনটা নিয়ে চিন্তা করতে হবে মোকাররম। যেমন 144 টাকা বিক্রি করলে শতকরা যে লাভ হয় সেটা ক্রয় মূল্যের সমান। ক্রয় মূল্যের সমান, শতকরা যে লাভ হয় ক্রয় মূল্যের সমান। মানে কি? যদি আপনার 10 টাকা কেনা থাকে তাহলে 10% লাভ, যদি 20 টাকা কেনা থাকে 20% লাভ, যদি 30 টাকা কেনা থাকে 30% লাভ। কথা বুঝতে পারছেন সবাই? হুম, এই বুঝতে পারছেন বিষয়টা মোকাররম, স্যার বুঝছেন? বুঝতে পারছি স্যার। স্যার বুঝতে হ্যাঁ পারছি স্যার। স্যার বুঝতে মোকাররম, পারছি স্যার।
যদি হ্যাঁ 50 স্যার, টাকা কেনা থাকে তাহলে 50% লাভ, যদি 60 মানে টাকা কেনা থাকে 100% লাভ তাহলে স্যার। 60% লাভ। বুঝতে পারছেন? তাহলে স্যার 100% লাভ হলো না স্যার? তাহলে 100 টাকা কিনা হলে 100% লাভ, তাহলে 100 টাকা হলে 100 টাকা লাভ, 200 টাকা হবে। এখন যদি 50 হ্যাঁ টাকা হয় তাহলে 50% লাভ, মানে 50 টাকার 50% কত? 25 টাকা। হ্যাঁ, স্যার। তাই না? তাহলে 50 টাকা যে স্যার কিনা নাই এটা নিশ্চিত, মানে তাহলে 75। যদি 60 টাকা কিনা হতো তাহলে 60 টাকার কয় পার্সেন্ট লাভ হতো? 60%। তাহলে 36 টাকা লাভ হতো। তাহলে 60 টাকা 36 টাকা মিলে কয় টাকা বিক্রি করতো মোকাররম? 96 টাকা। তার মানে এটা 60 জি টাকা স্যার। না, তাহলে 60 টাকা না। হুম। আচ্ছা, তার মানে যদি 70 টাকা হতো তাহলে কয় টাকা লাভ হতো? 70 টাকা 70 70%, মানে 49 টাকা, তার মানে 119 টাকা। তার মানে এটা 70 টাকা কেনা না। যদি 80 টাকা কেনা হতো তাহলে 80 টাকার 80% ধরলে 64 টাকা লাভ হতো, তাহলে এটা হলো 144 স্যার। টাকা। তার মানে এই জিনিস হচ্ছে 80 টাকায় কেনা ছিল। এই জিনিসটা কেনা ছিল কয় টাকা দিয়ে? 80 টাকা দিয়ে। 80 টাকার 80% লাভ হয়েছে, হয়ে 64 টাকা হয়ে 144 টাকা হয়েছে। ঠিক আছে মোকাররম? এখন আমরা স্যার এটা এটা সমাধান করব যে কত টাকা মানে কেনা হয়েছে। হ্যাঁ, মানে যত টাকা কিনা তত পার্সেন্ট লাভ, তত টাকা লাভ না। 10 টাকা কিনলে 10% লাভ, মানে 1 টাকা লাভ। 20 টাকায় কিনলে 20% লাভ, মানে 4 টাকা লাভ, এরকম। হ্যাঁ, তাহলে যদি ধরেন ক্রয় মূল্য যদি হয় X টাকা, তাহলে লাভ হবে কয় টাকা? এই X টাকার কয় পার্সেন্ট লাভ হবে? X% লাভ হবে, এটা হচ্ছে লাভ। হ্যাঁ, তাহলে এটা ক্রয় মূল্য আর এটা লাভ, এই দুইটা যোগ করলে হবে 144 টাকা। এই দুইটা যোগ করলে 144 টাকা। বুঝতে পারছেন? মানে এটা হচ্ছে ক্রয় মূল্য X টাকা, লাভ হবে X টাকার X% লাভ, মানে 10 টাকার 10%, 5 টাকার 5%, 20 টাকার 20%, এরকম 80 টাকার 80%। তাহলে এটা 80 টাকা, এটার 80%। হ্যাঁ, তাহলে এটা X প্লাস এটা হবে কত? X² / 100 ইকুয়াল টু 144। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা মিডিল ইয়া করি, এক্স লসাগু করি, তাহলে X² প্লাস 100X মাইনাস এটা 14,400 হবে, তাই না? 14,400 হবে। হ্যাঁ, এখন এটা মিডিল টার্ম করলে হয়ে যাবে X² প্লাস 180X মাইনাস 80X ইকুয়াল টু 14,400 সমান সমান 0। তার মানে X এর মান বের হবে হচ্ছে 80 টাকা। হ্যাঁ, এটা আপনারা এইভাবে, মানে এই অঙ্কটা, মানে আমি প্রথমে ওইভাবে বললাম এই জন্য যাতে আপনার মিডিল টার্ম সবকিছু যাতে আপনার মাথায় থাকে, মানে 80 আর 180 হবে, সহজ কথা। মানে এক প্রকার মুখস্থ হয়ে যাবে এটা। হ্যাঁ, এত কিছু ভাববেন না, পরীক্ষায় যখন এটা দেখবেন যে 144 টাকা মানে 80 টাকার 80%, তারা মানে আপনি বুঝতেই পারতেছেন যে আমার উত্তর হবে আলটিমেটলি 80। তাহলে আমাদের এই 32 পর্যন্ত আজকে থাক। হ্যাঁ, লাভ ক্ষতির এগুলো 32 পর্যন্ত থাক, কারণ আমাদের আরো কিছু ইয়ে আছে। আজকে আমরা মোটামুটি 22টা অঙ্ক আগালাম, আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন। আর 33 থেকে আমরা আগামী দিন করবো, মানে এই শীটটা পুরোটা শেষ করে একটা পরীক্ষা নিব। হ্যাঁ, এই শীটটাকে শেষ করে নিই, মানে লাভ ক্ষতিটা পুরোটা শেষ করি। রাইট ফর্ম অফ ভার্বটা এখন আপনাদের পড়াবো, রাইট ফর্ম অফ ভার্বটা শেষ করব। জেনারেল নলেজ ওখানে যেটুকু আছে সেটুকু শেষ করব, আর ইডিয়ম ফ্রেজ যা আছে তাই শেষ করে একটা পরীক্ষা নেব। হ্যাঁ, দেখি এগুলো পড়ার কি একটা অবস্থা দাঁড়ালো। ঠিক আছে। আচ্ছা, এই যে পলাশের বইটা তো আমার কাছে, মানে আমি সন্ধ্যাবেলা হাতে পাইছি, হাতে ঠিক না, মানে ফটোকপির দোকানেই কাজটা শেষ হয়েছে, তার কাছে আমি বলছি আপনার কাছেই রাখেন, ওখান থেকেই নিয়ে নেওয়া যাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনি ওখান থেকে, আমি আপনাকে একটা যোগাযোগ করাই দেবেন, আপনার এদিকে আসলেই আপনি আমাকে একটা ফোন দেন। আমি আমার কালকে আমার ছেলের জন্মদিন আছে, আমি আহ, কালকে ছেলেকে নিয়ে থাকবো নি, একটু ব্যস্ত থাকবো নি। হ্যাঁ, আপনাকে আমি ওই ওই নাম্বারটা দিব নি, আপনি হচ্ছে ওই স্টেডিয়াম মার্কেটে ওর হচ্ছে ইয়ে স্টেডিয়াম মার্কেটে ফোন দিলে ও আপনাকে হাতে পৌঁছায় দেবেন। হ্যাঁ, স্যার বলি। স্যার কাল তো আমার ছেলেরও বার্থডে স্যার। ও আচ্ছা, তো ভালো তো, শুভেচ্ছা। তো এখন আমি এই জন্য কালকে সারাদিনে ব্যস্ত থাকবো আর সময় দিতে পারবো না, এই জন্য আজকে একটা ক্লাস আগায় নিলাম। হ্যাঁ, কারণ সামনের সপ্তাহে 2-1 দিন কোনো কারণে যদি গ্যাপ যায়, আমার আবার পিএইচডির ক্লাসটা শুরু হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা চলে আসি হচ্ছে গতদিন এই পর্যন্ত ছিলাম। এখানে আসেন আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে যাব। ঠিক আছে, পাস্ট ইনডেফিনিট টেন্সে আপনার এগো, বিফোর, লং এগো, লং সিন্স, ইয়েস্টারডে, লাস্ট নাইট এই কথাগুলো থাকলে
আপনার ধরে নেবেন যে এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে। যেমন এগো, বিফোর, এই দুইটা বেশি মনে রাখবেন, ইয়েস্টারডে আর লাস্ট নাইট, লাস্ট উইক, এগুলো একটু মনে থাকবে রাখবেন। হ্যাঁ, এইগুলো খুবই আসে যে এই শব্দগুলো কোনো সেন্টেন্সের মধ্যে ব্যবহার করলে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আর পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার তো ভালোভাবেই জানেন, ঠিক আছে? সেটা হচ্ছে যে মানে আপনার সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, আচ্ছা, যেমন এখানে দেখেন বলছে হি ড্যাশ টু মাই অফিস ইয়েস্টারডে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে গো দেওয়া আছে, তার মানে আমরা ইয়েস্টারডে কে ধরে কাজ করব। ইয়েস্টারডে হলে তাহলে এটা কি হবে? গোর ফর্ম হবে হচ্ছে ওয়েন্ট। কারণ পাস্ট ফর্ম হবে, যেহেতু ইয়েস্টারডে দেখে বোঝা যাচ্ছে এটা যে এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের কথা আমরা বলছি। আচ্ছা, তারপরে যেমন হার ফাদার কাম হোম লাস্ট উইক, লাস্ট উইক আছে, লাস্ট শব্দটা উল্লেখ আছে, সুতরাং এটা হবে পাস্ট টেন্স, তাহলে এটা হবে হিজ ফাদার কেম হোম লাস্ট উইক। ওকে, তারপরে যেমন বলছে দ্য ওল্ড ম্যান লাস্ট মান্থ মানে ডাই, তাহলে হচ্ছে এটা হবে কি পাস্ট টেন্সে চলে যাবে, লাস্ট শব্দটা উল্লেখ আছে, তাহলে হবে কি ডাইড। তারপর আছে কি as soon as I dashed the bell I opened the door। আচ্ছা, এখানে আপনার সেন্টেন্সের একটা বেসিক কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে যে এটা বিসিএস এর আসা প্রশ্ন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, এটা আপনার হচ্ছে as soon as, হিয়ারটা বসাতে হবে এখানে। as soon as যুক্ত বাক্যে দুইটা একই টেন্স হয়, যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে প্রেজেন্ট টেন্স হয়, পাস্ট টেন্স হলে পাস্ট টেন্সই হয়। তাহলে as soon as I dashed the bell, তাহলে এই পাশে আছে ওপেন্ড, তাহলে এখানে হবে কি হিয়ার্ড। as soon as I heard the bell I opened the door। হ্যাঁ, মানে আমি যখনই ঘন্টাটা শুনলাম। এটা আবার অনেকভাবে চেঞ্জ হয়ে আসে, যেমন as soon as the teacher entered the room we are stood up। হ্যাঁ, তার মানে হচ্ছে কি যে টিচার যখনই ক্লাসে প্রবেশ করলো আমরা সাথে সাথে দাঁড়িয়ে গেলাম, এরকম। ঠিক আছে, আচ্ছা, ক্লিয়ার বিষয়টা এটা? এরপরে চলে আসি আমরা হচ্ছে পাস্ট মানে কন্টিনিউয়াস টেন্সে হোয়েন আর হোয়াইলের ব্যবহারে যাব আমরা। হোয়েন হোয়াইলের ব্যবহার নিয়ে আমি একবারে এখানে কয়টা নিয়ম আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই যে ছয়টা নিয়ম আছে, ছয়টা নিয়মের এক লাইনে সবকিছু আমাদের মানে সামারি করে ফেলবো। সেটা হচ্ছে হোয়েন এবং হোয়াইল যুক্ত সেন্টেন্সে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন এটা আগে হবে কি পরে হবে, বা দেখাচ্ছে হোয়েন মাঝখানে থাকবে বা হোয়েন শুরুতে থাকবে, তারপরে একটা হবে হোয়েন মানে হোয়েনের পরেই পরপর দুইটা থাকবে, মানে তার আগে পাস্ট ইনডেফিনিট পাস্ট কন্টিনিউয়াস, এরকম বিভিন্ন কম্বিনেশন হতে পারে। কম্বিনেশন যাই হোক, কথা সহজ কথা হচ্ছে হোয়েন যুক্ত সেন্টেন্সে একটা পাস্ট ইনডেফিনিট হবে, একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস হবে। এখন আপনাকে যেটা ব্ল্যাঙ্ক থাকে সেটা খেয়াল করবেন। সেটা খেয়াল করলে হবে। যেমন মাই আঙ্কেল অ্যারাইভড। তাহলে এখানে দেখেন হোয়েন বা হোয়াইল একই কথা। মাই আঙ্কেল অ্যারাইভড, এখানে পাস্ট ইনডেফিনিট টেন্সেরটা দেওয়া আছে, হোয়াইলের সামনে আছে এবং সেটা দেওয়া আছে, তাহলে আপনি পরেরটা কি করবেন? কন্টিনিউয়াস। হ্যাঁ, তাহলে এটা হবে আই ওয়াজ কুকিং। ঠিক আছে, মানে একটা ধরতে পারলে আর একটা ইজিলি আপনি করে ফেলতে পারেন। যেমন এখানে দেখেন বলছে নীলা বার্ন হার হ্যান্ড হোয়েন শি ওয়াজ কুকিং লাঞ্চ, মানে যখন নীলা হচ্ছে লাঞ্চ তৈরি করতেছিল তখন নীলার হাতটা পুড়ে গেছে। তাহলে এখানে শি ওয়াজ কুকিং, তার মানে কি এই পাশে কন্টিনিউয়াস তো দেওয়াই আছে, তাহলে আপনাকে লিখতে হবে কোনটা? পাস্ট ইনডেফিনিটটা, অর্থাৎ বার্নের পাস্ট ইনডেফিনিট BURN, বার্নড। হ্যাঁ, মানে হাত পুড়ে ফেলা, পুড়িয়ে ফেলা। ঠিক আছে, আচ্ছা, যেমন এখানে দেখেন বলছে উই ওয়ার ওয়াচিং টিভি হোয়েন দ্য টেলিফোন ড্যাশ। তাহলে এখানে ওয়ার ওয়াচিং মানে কন্টিনিউয়াসটা আপনাকে দিয়ে দিয়েছে, তাহলে আমরা হচ্ছে পাস্ট ইনডেফিনিটটাকে বসাবো। তাহলে রিং এর পাস্ট ইনডেফিনিট হচ্ছে RUNG, রাং। আচ্ছা, তারপরে আমরা নো সোনারে চলে আসি। হ্যাঁ, নো সোনার, নো সোনার এটা হচ্ছে এক ধরনের মানে ইনভার্সন, যে নো সোনার, নো সোনারের পরে নো সোনার সাথে মানে কম্বিনেশন আছে, এটা নো সোনার তার সাথে দেন, স্কার্সলি তার সাথে হোয়েন, হার্ডলির সাথে হোয়েন, এই তিনটা কম্বিনেশন আছে। হ্যাঁ, নো সোনারের সাথে আবার হোয়েন বসানো যাবে না, কারেকশন অনেক সময় এই ভুলটা হয়ে যায়, যে নো সোনারের সাথে হোয়েনটা আমরা বসাই ফেলি, এটা ভুল হয়। আর নো সোনার দেন, কিন্তু দেন মানে THAN, মানে এটা খেয়াল করেন, মানে আমি এটার কথা বলছি।
এই যে এই দেন, এটা কিন্তু অনেক সময় নো সোনার অনেকেই এরকম লেখে, নো সোনার দেন, মানে THEN, এটা না, কিন্তু এটা হচ্ছে THAN, দেন। খেয়াল করতে হবে এটা, হ্যাঁ, সরি, এটা খেয়াল করতে হবে, এটা বাদ দিতে হবে। নো সোনার এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে মানে এটা আসলে যদি বাংলা অর্থ ব্যবহার করেন এরকম না, আমরা একটা সেন্টেন্স দেখলে বুঝতে পারবো। যেমন হার্ডলি হ্যাড উই রিচড হোম হোয়েন ইট স্টার্টেড রেনিং, আমরা বাড়ি পৌঁছাতে না পৌঁছাতে বৃষ্টি শুরু হলো। হুম, হ্যাঁ, মানে গাড়ি থেকে নামতে না নামতেই বকাবকি শুরু হলো, মানে ব্যাপারটা এরকম, বুঝতে পারছেন? তারপরে সে খাবারটা খেতে না খেতে সে অসুস্থ হয়ে পড়লো, মানে এরকম ব্যাপারটা, বুঝতে পারছেন? মানে একটার সাথে আর একটা খুবই ইনস্ট্যান্ট যখন কানেক্টেড হয় তখন হচ্ছে এই শব্দগুলো ব্যবহার হয়। তো একটা বিষয় খেয়াল করেন এখানে, যে আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে হার্ডলি হ্যাড উই রিচড দ্য হোম হোয়েন ইট স্টার্টেড রেইনিং। এখানে কোন টেন্স ব্যবহার হয়েছে? হ্যাড উই রিচড, তার মানে কি উই হ্যাড রিচড, অর্থাৎ এটা এটা ব্যবহার হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স, তাই না? এটা ব্যবহার হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। আর এই পাশে ব্যবহার হয়েছে কোনটা? পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন একটা খেয়াল করেন যে হ্যাড অক্সিলারি ভার্ব না, অক্সিলারি ভার্ব কিন্তু সাবজেক্টের সামনে বসছে, সামনে বসছে কেন? কারণ এটাকে বলা ইনভার্সন, এগুলো আমরা পরে পড়বো। এটা এইসব ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা হচ্ছে হার্ডলি থাকলে, অনলি থাকলে, নো সোনার থাকলে, স্কার্সলি থাকলে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসে। অক্সিলারি ভার্ব নর্মালি আগে বসে কখন? যখন হচ্ছে প্রশ্নবোধক বাক্য থাকে সেই সময়, কিন্তু প্রশ্নবোধক না থাকলে অনেক সময় আগে বসে, সেটা হচ্ছে হার্ডলি থাকলে, নো সোনার থাকলে, স্কার্সলি থাকলে এবং অনলি থাকলে, এবং নট অনলি থাকলে, এরকম কিছু ওয়ার্ড আছে। আমরা এটা ইনভার্সন একটা চ্যাপ্টার আছে, আলোচনায় আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, যাই হোক, তাহলে মানে মূল বিষয়টা দাঁড়াচ্ছে যে নো সোনার, এখানে দেখেন আপনাকে নো সোনার হ্যাড দে গান, মানে হ্যাড দে গান হোক আর যাই হোক, আপনি ধরে নেবেন এটা দে হ্যাড গান, হ্যাঁ, হ্যাড পরে আছে, মনে করে নেবেন দে হ্যাড গান, মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স আছে। দেন ইট হচ্ছে এখানে স্টার্টটা ব্যবহার করতে হবে, তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে কি হবে? এটা আহ, হচ্ছে ইট স্টার্টেড, পাস্ট টেন্স হবে, তাই না? হ্যাঁ, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। ওকে, আচ্ছা, পরেরটাতে আসি। বলছে নো সুনার হ্যাড হি সি দ্য পুলিশ দেন হি রান অ্যাওয়ে। এখানে দেখেন দুইটাই আপনাকে ঠিক করতে হবে। তাহলে হ্যাড এর পরে এটা পাস্ট পার্টিসিপল বসবে সি, তাহলে এটা হবে সিন, আর এর পরে পাস্ট ইনডেফিনিট রানই হবে। হুম, আচ্ছা, তারপরে আসি, এরপরে আসি হচ্ছে যে বিফোর আফটার এর কাহিনীতে আসি। বিফোর আফটার, বিফোর আফটার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিফোর আফটার নিয়ে আমরা অনেক মানে দেখছি যে বিফোরের পূর্বে কোথায় পাস্ট ইনডেফিনিট থাকে, পাস্ট আপনার হচ্ছে মানে আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট থাকে, এরকম আছে নিয়ম। এছাড়াও কিছু আছে, হ্যাঁ, যেটা বিফোর আফটারের সাথে ম্যাচ করে। যেমন এখানে একটা সেন্টেন্স দেখেন, তাহলে ক্লিয়ার হবে। দাঁড়ান, সেন্টেন্সটাকে দেখে আসি, তারপরে বলে আসি। বলছে কি, হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি ড্যাশ। আচ্ছা, তাহলে এই বিফোর শব্দের অর্থ কি? বিফোর শব্দের অর্থ হচ্ছে পূর্বে, পূর্বে। তাহলে বিফোরের পূর্বে থাকবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, মানে হ্যাড রিটেন। আর পরে থাকবে কি? পরে থাকবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট, তার মানে এটা রিটায়ার্ডটা কি হবে তখন? রিটায়ার্ড, হ্যাঁ, রিটায়ার্ড, অর্থাৎ হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি রিটায়ার্ড। আচ্ছা, যেমন এটা দেখেন, আমরা এক্সাম্পল গুলোই বোঝার চেষ্টা করি অন্যগুলোর থেকে, তাহলে বরঞ্চ আমাদের পড়াও হবে, সাথে সাথে নিয়মগুলো আয়ত্ত হয়ে যাবে। যেমন দ্য এক্সামিনেশন স্টার্ট বিফোর আই রিস্ট, রিস্ট হচ্ছে এটা পাস্ট ইনডেফিনিট, বিফোরের পূর্বে থাকবে পাস্ট পারফেক্ট, তাহলে এটা হবে কি? দ্য এক্সামিনেশন, দ্য এক্সামিনেশন হ্যাড স্টার্টেড হবে। ওকে, তারপরে আফটারের কথায় আসি। আফটারের ক্ষেত্রে বিফোরের বিপরীত। যেমন আফটার মানে পরে, সুতরাং পরে থাকবে আমাদের পাস্ট ইনডেফিনিট, আর সামনেই থাকবে হচ্ছে পাস্ট পারফেক্ট। যেমন দ্য ট্রেন লেফট, এটা দেখেন পূর্বে আছে পাস্ট ইনডেফিনিট, আর ওই তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ উই হ্যাড রিচড দ্য স্টেশন।
ওকে, আচ্ছা, বুঝতে পারছেন বিষয়টাকে? বিফোর আফটার থেকে একটা প্রশ্ন হয় কিন্তু। এরপরে চলে আসি আমরা বাই দ্য টাইম। বাই দ্য টাইম, বাই টাইম, বাই এবং টাইম একসাথে যদি থাকে, বাই এবং টাইম যদি একসাথে থাকে, তাহলে আপনার হচ্ছে এটা 11 নম্বর টেন্স হবে। 11 নম্বর টেন্স মানে টেন্স তো 12টা, তাহলে 11 নম্বর কোথায় গেল? ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে 11 নম্বর। হ্যাঁ, আচ্ছা, 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 তাহলে বাই দিয়ে শুরু থাকলে হচ্ছে 11 নম্বর টেন্স হবে। 11 নম্বর টেন্স বলতে ফিউচার পারফেক্ট টেন্স, যেমন বাই দ্য টাইম, এই যে বাই এর পরে টাইম আছে, তাহলে হি অ্যারাইভস উই ড্যাশ আওয়ার হোমওয়ার্ক। উই ড্যাশ আওয়ার হোমওয়ার্ক তার মানে কি? উই ড্যাশ আওয়ার হোমওয়ার্ক, অর্থাৎ হচ্ছে উই উইল হ্যাভ ফিনিশড। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি হয়? উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, রাকিবুল। স্যার এই টেস্টটা আমার থেকে পাচ্ছি না। বুঝলাম না রাকিবুল। স্যার এই যে টেস্টটা আপনি পড়াচ্ছেন, আমি আমি পিডিএফটা নিচ্ছি, পিডিএফ এই টেস্টটা নাই। পিডিএফ হচ্ছে 1 এবং 2 নম্বর, যে পিডিএফটা আমি দিয়েছি না, 1 2 একসাথে, ওইটাতে রাইট ফর্ম অফ ভার্ব আছে। হ্যাঁ, আচ্ছা, আমি তারপরে দিয়ে দেবো। আচ্ছা, এইগুলো খুব একটা মানে পরীক্ষায় আসে না, এটা আমি একটু স্কিপ করে যাচ্ছি, এটা খুব রেয়ার আসে। এইটাতে আসি, উইশ আর ফ্যান্সির কথায় আসি। উইশ আর ফ্যান্সি খুবই আসে পরীক্ষায়। উইশ এবং ফ্যান্সি কথাটা হচ্ছে যে আপনার মানে এটা দ্বারা বোঝায় যে কোনো কিছু আপনার একটা ইচ্ছা ছিল, সেটা পূরণ হয়নি। হুম, যেমন সাবজেক্টের পরে আপনার উইশ আর ফ্যান্সি যখন থাকবে, তখন আপনার সাবজেক্টটাকে বলে আনরিয়াল, এই এই বিষয়টাকে হয়ে যাবে আনরিয়াল পাস্ট। হুম, অর্থাৎ এরপরে হচ্ছে কুড অথবা উড, তারপরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। আর যদি আপনার টু বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ আর এর যে কথা আসবে, তখন আপনি সরাসরি শুধু ওয়ার বসাবেন, সেটা যাই হোক, আই হোক, উই হোক, হি হোক, দে হোক, সেটা যাই হোক না কেন, আপনি হচ্ছে ওখানে ওয়ার বসাবেন। ঠিক আছে? যেমন কি আই উইশ, স্ট্যান্ড আছে, তাহলে এটা পাস্ট টেন্স বসাবেন, অথবা কুড উড ভার্বের বেস ফর্ম বসাবেন। হ্যাঁ, যেমন আই উইশ আই স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, অথবা আপনি লিখতে পারেন আই উইশ আই কুড স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। কুড উড দিয়ে ভার্বের বেস ফর্ম অথবা পাস্ট ফর্ম বসাতে হবে। অর্থাৎ আমার ইচ্ছা ছিল যদি পরীক্ষায় প্রথম হতে পারতাম। মানে এই বাক্যগুলো আসলে আমরা যত সহজীকরণ ভাবে বলি, এত সহজীকরণ না এগুলো। যেমন আই উইশ আই স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, এর অর্থ হচ্ছে আমার মনে বড় ইচ্ছা ছিল যদি পরীক্ষায় প্রথম হতে পারতাম। হ্যাঁ, মানে সে কোনোদিন প্রথম হয়নি। যেমন আই ফ্যান্সি আই ড্যাশ পেল, এটা খুবই রিপিট হয়, এই প্রশ্নটাই রিপিট হয়। আই ফ্যান্সি আই ড্যাশ পেল। টার্নড, হ্যাঁ, টার্নড মানে কি? মানে টার্নের পাস্ট ফর্ম, অথবা আই কুড টার্ন পেল মানে মনে বড় ইচ্ছা ছিল একটু যদি ফর্সা হইতে পারতাম। এরকম। হ্যাঁ, মোকাররম, স্যার, স্যার 19 নাম্বারটা স্যার। বলেন। স্যার আমরা তো স্যার মানে এতদিন শিখে আসছি স্যার, উইশ থাকলে যা কিছু থাক ওয়ার দিতে হবে। তো এখানে স্যার যে স্ট্যান্ড স্টুড না দিয়ে যদি ওয়ার দেই স্যার, তাহলে কি স্যার হবে স্যার? এটা হবে না এই কারণে, কারণ এখানে আপনাকে স্ট্যান্ড ভার্বটা বসাতে বলছে, মানে ব্র্যাকেটে দিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে আর যে যদি স্যার ভার্বটা, ব্র্যাকেটে কিছু না দিত স্যার, তাহলে হ্যাঁ কি হ্যাঁ ওয়ার দেওয়া যেত স্যার? হ্যাঁ, তখন ওয়ার দিবেন। আই ওয়ার ফার্স্ট ইন দ্য এক্সাম, তখন ওয়ার দিবেন। অথবা যদি ব্র্যাকেটে টু বি স্যার, ভার্ব বসাতে বলে, তখন আপনি ওয়ার ব্যবহার করবেন। হ্যাঁ, স্যার আর এখানে বলেন। এখানে স্যার যদি ওয়ার দেই স্যার, মিনিং কি ঠিক হ্যাঁ, থাকবে না মিনিং চেঞ্জ এর ঠিক হয়ে যায় থাকবে, স্যার? অবশ্যই ঠিক থাকবে, থাকবে না কেন? একই একই মিনিং, মিনিং এর কোনো পরিবর্তন হবে না এখানে। হ্যাঁ, একই মিনিংই আসবে। হ্যাঁ, একই মিনিং হচ্ছে, ঠিক আছে। মিনিং এর কোনো পরিবর্তন নেই। মানে এখানে আপনাকে যে ভার্বটা ব্যবহার করতে বলবে ব্র্যাকেটের ভিতরে, সেই ভার্বটা প্রথমে ব্যবহার করার চেষ্টা করবেন। যদি কোনো ভার্ব ব্যবহার করতে না বলে, শুধু ব্ল্যাঙ্ক থাকে, তাহলে আপনি অবশ্যই সেটা হচ্ছে ওয়ার ব্যবহার করবেন। আর যদি টু বি ভার্ব ব্যবহার করতে বলে, তাও আপনি ওয়ারই ব্যবহার করবেন। ঠিক আছে? আচ্ছা,
যেমন এখানে বি ভার্বের কথা বলছে, আই উইশ আই ওয়ার এ রিচ ম্যান। এখানে যদি বি ভার্বের কথাটা স্পষ্ট করে লেখা নাও থাকতো, আমি তাও বি ভার্বই ব্যবহার করতাম। ঠিক আছে। আচ্ছা, তারপরটাতে আসি, যে আই উইশ, এই যে হচ্ছে আনসার এখানে, তাহলে আমরা এটাকে আই কুড আনসার অথবা আই আনসার্ড অল দ্য কোশ্চেন, পাস্ট টেন্স বসাবো। ওকে। আচ্ছা, তারপরে আমরা চলে আসি ইট ইজ হাই টাইম, টাইমের ব্যাপার স্যাপারে। ইট ইজ হাই টাইম, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইট ইজ হাই টাইম এই কথাটার অর্থ হচ্ছে যে এখনই সময়। এখনই সময় মানে কি? এখনই সময় অর্থ হচ্ছে যে সময়টা অলরেডি পার হয়ে গেছে, আসলে এতদিন আমাদের এইটার সাথে থাকা উচিত ছিল, এখন আমরা মানে এখন এখনই আমাদের সময়টা অতীত হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো এই জন্য আমরা এটার পরে সবসময় পাস্ট টেন্সটা বসাই। যেমন ইট ইজ হাই টাইম হি চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিট, তাহলে এটা হবে হি চেঞ্জড হিজ ব্যাড হ্যাবিট। হ্যাঁ, পাস্ট টেন্স মানে এখনই সময় তার আসলে খারাপ অভ্যাসগুলো ত্যাগ করা, মানে আগেই ত্যাগ করা উচিত ছিল, আসলে এটা একটু দেরি হয়ে গেছে। এই জন্য এগুলো সবসময় আনরিয়াল পাস্টের ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে পাস্ট টেন্স ব্যবহার করবো। যেমন ইটস হাই টাইম উই প্লেস, মানে ড্যাশ দ্য প্লেস, অর্থাৎ লিভ দিয়েছে, তার মানে কি এটা পাস্ট টেন্স ব্যবহার করবো, উই লেফট দ্য প্লেস, অর্থাৎ এখনই সময় জায়গাটা ত্যাগ করার, আমাদের আরো আগে ত্যাগ করা উচিত ছিল, বাট এখনই সময়। তারপর বলছি ইটস হাই টাইম আই ড্যাশ মাই মেডিসিন, তাহলে টেক আছে, তাহলে টুক হবে, মানে সকালে ওষুধ খাওয়ার কথা, সময় চলে গেছে, আরো অল্প কিছু সময়, মানে দেরি হলে আর সম্ভব না, এখনই সময়, তার মানে আই টুক মাই মেডিসিন। বুঝতে পারছেন বিষয়টা কি? বলছে ইটস টাইম, ইটস টাইম হাই টাইম একই কথা, ইউ রিয়ালাইজ, তাহলে এটা হবে ইউ রিয়ালাইজড ইউর মিস্টেক। হ্যাঁ, আচ্ছা, গেল এটা। এরপরে আসি আমরা টিল আনটিলের ব্যাপারে। টিল এবং আনটিল, টিল আনটিল একই কথা। হুম টিল আনটিলের মূল কনসেপ্টটা হচ্ছে আমরা উভয় পাশে একই টেন্স বসাবো, একই টেন্স উভয় পাশে। হ্যাঁ, হচ্ছে আপনার অনেক সময় দেখবেন বিভিন্ন বই বিভিন্ন রকম ব্যাখ্যা আছে, তো যাই থাক, আপনারা অত বেশি ব্যাখ্যা পড়তে গেলে কোনোটাই মনে থাকবে না। টিল আনটিল, আনটিলটা নেগেটিভ সেন্টেন্সে বসে, টিলটা পজিটিভ সেন্টেন্সে বসে, তবে টিল আনটিল যাই হোক না কেন আমরা একই বসাবো, মানে একই টেন্স বসাবো উভয় পাশে। হ্যাঁ, যেমন আমরা একটা ইয়েতে যাই, এই যে আই ওয়েটেড মাই ফ্রেন্ড, আই ওয়েটেড ফর মাই ফ্রেন্ড, এই পাশে ওয়েটেড মানে পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট, তাহলে আনটিল এর পরে আমরা কি পাস্ট ইনডেফিনিটই বসাবো। ক্লিয়ার? তাহলে ওটা কি হবে? জয়েন্ট, অর্থাৎ দুই পাশে আমরা একই জিনিস বসাবো। ওকে। তারপরে যেমন উই ওয়েটেড আনটিল দ্য প্লেন, এটা হচ্ছে, এইটার আনসারটা আমি একটু ব্যাখ্যা করি, যে এইটা দুই রকম অ্যান্সার আছে বইয়ে, একটাতে আছে হ্যাড টেকেন আপ, একটা হচ্ছে টুক আপ। ঠিক আছে, এখন কথা হচ্ছে কোনটা হবে। এখন এইটা আপনার পরীক্ষায় আপনার যে কোনো একটা লিখে আসলে হবে। মার্টিনেটের গ্রামার বইয়ে দেখা যাচ্ছে ওনারা লিখছে হ্যাড টেকেন আপ। হ্যাঁ, হ্যাড টেকেন আপ মানে ওনারা বলছে যে প্লেনটা যতক্ষণ পর্যন্ত গ্রাউন্ড থেকে আকাশে না উঠছে ততক্ষণ পর্যন্ত যেহেতু সে দেখছে, সুতরাং এটা হ্যাড টেকেন আপ হবে। এটা একটা যুক্তি দিয়েছে, উনি একজন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিচার, ওনার যুক্তি ঠিক আছে। কিন্তু বেশিরভাগ বইয়ে আপনার মানে আনটিলের যে নিয়ম, যে উভয় পাশে একই টেন্স ব্যবহার করা হবে, তাহলে এই পাশে ওয়েটেড থাকলে এই পাশে কি হবে? পাস্ট টেন্স হবে, টু কপ, টেক অপ এরটা টু কপ হবে, হয়ে গেল। তাহলে এটা যদি আপনি টু কপও লেখেন, তাও যিনি রাইটার উনি ভুল ধরতে পারবে না। আবার হ্যাড টেকেন অফ যদি লেখেন, তা ভুল ধরার সুযোগ নাই, কারণ থমসন অ্যান্ড মার্টিনেটের বইয়ে এটা হ্যাড টেকেন অফ লেখা আছে। এখন আপনার চয়েস অনুসারে যে কোনো একটা লিখবেন, অসুবিধা নেই, তবে আমি পরীক্ষা দিলে টু কপ লিখতাম। আচ্ছা, ঠিক আছে, এগুলো গেল। সিন্স এর কথায় আসি। সিন্স আমরা এটা অ্যাডমিশনের সময় শিখছিলাম যে সিন্স এর ব্যাপারটা হচ্ছে, সিন্স এর ব্যবহার হয় দুই ভাবে, একটা হচ্ছে কনজাংশন হিসাবে, একটা হচ্ছে প্রিপোজিশন হিসাবে। তাহলে কনজাংশন হিসাবে কখন বসে? যখন দুইটা বাক্য জয়েন হয় তখন সেটা হয় কনজাংশন, আর যখন সিন্স এর পরে টাইম উল্লেখ থাকে তখন হয় সেটা হয় প্রিপোজিশন। ঠিক আছে, তাহলে আমরা মূলত কনজাংশনের কথাই বলছি এখানে, যে সিন্স যখন যুক্ত হয় তখন কনজাংশন হিসেবে বসলে তার ব্যবহারটা কেমন হয়। তাই খুবই সহজ ব্যবহার, যে সিন্স এর পূর্বে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে পরে হয় পাস্ট ইনডেফিনিট, আর প্রথমে যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে পরে হয় পাস্ট পারফেক্ট। ঠিক আছে, খুব সহজ কথা।
আচ্ছা, তার মানে প্রথমে প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট যেটাই থাক পরে হয় পাস্ট ইনডেফিনিট, আর প্রথমে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার হয় তাহলে পরে হয় পাস্ট পারফেক্ট। যেমন 5 years সিন্স মেট, মিটের পাস্ট ফর্ম মেট, এটা পাস্ট ইনডেফিনিট, তাহলে প্রথমটা আপনার হবে কি প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, যে কোনো একটা বসালে হবে। তাহলে 5 years হ্যাভ পাস্ট অথবা 5 years ইয়ার্স পাস, যে কোনো একটা বসালেই হবে। হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট বসালে হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এইটা একটু দেখবেন, এই দুইটা আমরা অ্যাজ দো অ্যাজ ইফ পর্যন্ত পড়ে এটা রাখি আজকে। হ্যাঁ, অ্যাজ দো অ্যাজ ইফ আর অল্প একটু আছে, সাথে ইডিয়ম ফ্রেজ গুলো আমরা আগামী ক্লাসে পড়বো। মানে আমাদের প্রথম 2টা লেকচার মিলে 3টা ক্লাস চলে যাবে। হ্যাঁ, মানে প্রথম দিকে একটু সময় লাগে। অ্যাজ দো আর অ্যাজ ইফ, অ্যাজ দো অ্যাজ ইফ এর মূল কনসেপ্টটা হচ্ছে যেন, অ্যাজ দো অ্যাজ ইফ এর কথা হচ্ছে যেন। এইটাতে যে ভুলটা হয়, বেশিরভাগ স্টুডেন্টই মনে করে যে অ্যাজ দো অ্যাজ ইফ এর পরে মানে হচ্ছে আমাদের পাস্ট ফর্ম বসাতে হয়, কিন্তু না। অ্যাজ দো অ্যাজ ইফ এর আপনার পূর্বের অংশটা দেখতে হবে। পূর্বের অংশে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে আপনি পাস্ট ইনডেফিনিট বসাবেন, কিন্তু পূর্বের অংশে যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে পাস্ট পারফেক্ট বসাতে হবে। আর বি ভার্ব সবসময় অয়ার। যেমন কি উদাহরণ দেই, হি ওয়াক্স, হ্যাঁ, হি ওয়াক্স অ্যাজ ইফ হি লেম। ঠিক আছে, আচ্ছা, এখানে কিছুই বলা নাই আমরা কি বসাবো না বসাবো, তাহলে যে বললাম তখন ওয়ার। হি ওয়াক্স, এই যে অ্যাজ ইফ এর সামনে আছে কি ওয়াক্স, মানে প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, তাহলে এখানে আমরা ওয়ার কিছু না থাকলে, যেমন এটা দেখেন, বলছে শি স্পোক, স্পোক স্পিক না কিন্তু, তাহলে হচ্ছে এখানে এটা কোন টেন্স, এটা পাস্ট টেন্স, অবশ্যই পাস্ট টেন্স। হ্যাঁ, তাহলে অ্যাজ দো অ্যাজ ইফ যুক্ত হয়েছে, তাহলে এখানে কি পাস্ট টেন্স বসালে হবে না, তখন এটা পাস্ট পারফেক্ট হবে, অর্থাৎ এটা হবে হ্যাড নোন। ওকে, নোটা তখন হবে হ্যাড নোন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে চলে আসি পরটাতে। যেমন বলছে শি প্রসেসড, প্রসিডেড, শি প্রসিডেড, প্রসিড তার সাথে আবার পাস্ট টেন্স, তাহলে কি হবে প্রসিডেড, তাহলে এই পাশে হবে কি আপনার পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ মানে হ্যাড নট স্পোকেন। এখানে কিন্তু স্পোক বসালে সোজা হবে না, দেখবেন অনেক বইয়ে লেখা আছে যে অ্যাজ দ্য অ্যাজ ইফ এর পরে পাস্ট টেন্স হয়, তার মানে ব্যাপারটা এরকম না যে সব সময় হয়, এটা হচ্ছে তার আগেরটা কি আছে সেই অনুসারে বসে। ওকে, যেমন শি লুকস অ্যাজ দো, এটা প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এখানে আপনার হচ্ছে সিটা আপনি স লিখলে হয়ে যাবে। এখানে আর হচ্ছে হ্যাড সিন লেখার কোনো দরকার নাই, কারণ ওই পাশে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এটা আপনি পাস্ট ইনডেফিনিট টেন্স লিখলে হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে এই কজেটিভ ভার্বের খুব গুরুত্বপূর্ণ আলোচনা। পজিটিভ ভার্বটা, পজিটিভ ভার্ব অনেক কিছু বোঝার আছে, অনেক বিষয়গুলো আছে, এইগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করবো। হ্যাঁ, এই পর্যন্ত আজকে থাক। ইংরেজি আমরা এগুলোই মোটামুটি আজকে যেগুলো পড়লাম এগুলো একটু প্র্যাকটিস করবেন। আমরা আগামী ক্লাসে পজিটিভ ভার্ব এবং কিছু মডাল ভার্ব শিখবো। পজিটিভ আর মডাল ভার্ব শিখলে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব শেষ হবে। হ্যাঁ, শাহরিয়ার, শাহরিয়ার বলেন, শুনতে পাচ্ছি। হুম। আচ্ছা, সুব্রত। স্যার ওই যে আমি বলছিলাম যে স্যার আমার পিডিএফটা দিবেন বলছিলেন স্যার, ওই যে স্বাস্থ্য সহকারী পরীক্ষা কালকে। আচ্ছা, আরিফ, আরিফ, স্যার হ্যাঁ বলেন। স্যার আমি ওই বইয়ের জন্য বলছিলাম স্যার, ওই কথা বইটা শোনা একটু যাচ্ছে না, নিতে আরিফ তো। একটু কাছে নিয়ে বলেন ফোনটা। স্যার ওই বইয়ের জন্য বলছিলাম আর কি, আপনি স্যার ওই একসাথে বইটা নিতাম আর কি। আচ্ছা, আপনি আমাকে ফোন দিয়েন। হ্যাঁ, জি স্যার। ওকে। ওকে। শাহেদ, শাহেদ আনমিউট করেন। জি স্যার, স্বাস্থ্য সহকারী পরীক্ষা স্যার আমারও আছে স্যার, ওই পিডিএফটা একটু লাগছিল স্যার। ঠিক আছে, ওইগুলো আজকে রাতে একটু ভালো করে কয়েকটা জিনিস দেখবেন, বেশি দেখার দরকার নাই, কনফিউশন হয়ে যাবেন, ওই চ্যাপ্টার গুলো একটু দেখলেন। আচ্ছা, এখানে আমরা হচ্ছে 54 এর আজকে একটু আলোচনা মানে করি। সেটা হচ্ছে যে 1954 সালে
একটা নির্বাচন হয়েছিল আমাদের এই অঞ্চলে। সেই নির্বাচনটার নাম হচ্ছে প্রাদেশিক নির্বাচন। এটা অনেক জায়গায় বলে যে 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, আসলে এটা যুক্তফ্রন্ট নির্বাচন না, এটা হচ্ছে প্রাদেশিক নির্বাচন। প্রাদেশিক নির্বাচনে একটা রাজনৈতিক দল ছিল, যে দলটার নাম হচ্ছে যুক্তফ্রন্ট। হুম যেমন ধরেন আহ, মানে এখন তো রাজনৈতিক দল অনেকগুলো নির্বাচনে অংশগ্রহণ করে, তো এটাকে আমরা কি আওয়ামী লীগের নির্বাচন বলবো? এটা আমরা বলবো জাতীয় নির্বাচন। হ্যাঁ, তাহলে 1954 সালে একটা নির্বাচন হয়েছিল, নির্বাচন নামটা কি প্রাদেশিক নির্বাচন। অর্থাৎ পাকিস্তানের যে 5টা প্রদেশ ছিল, পূর্ব পাকিস্তান, তারপরে পাঞ্জাব, তারপরে বেলুচিস্তান, তারপরে হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, হ্যাঁ, আর হচ্ছে আর একটা ছিল কি, মানে 5টা প্রদেশ ওদের ছিল। এই 5টা প্রদেশের আপনার একটা মানে নির্বাচন হয়েছিল। এই নির্বাচনটা নামে হচ্ছে প্রাদেশিক নির্বাচন। এখানে ওই যে আমরা গতদিন আলোচনা করছি যে 1949 সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। তো এখন এই আওয়ামী মুসলিম লীগ যখন প্রতিষ্ঠিত হয়, এটা আসলো থেকে আসলে হচ্ছে মুসলিম লীগ থেকে। মুসলিম লীগ মোহাম্মদ আলী জিন্নাহর রাজনৈতিক দল ছিল, 1906 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তো সেখান থেকে যে নেতারা বের হয়ে আসছিলেন, ওনারা আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করছিলেন। তো এনারা তখন এই মানে পূর্ব বাংলা যে প্রদেশ, আমাদের যে পূর্ব পাকিস্তান যেটা, এই প্রদেশে পূর্ব বাংলার আপনার হচ্ছে মানে যতগুলো রাজনৈতিক দল ছিল সবাই একসাথে হয়ে মুসলিম লীগ, যেটা মানে মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে যে মুসলিম লীগ, সেইটা যাতে এখানে জয়লাভ করতে না পারে, সেই জন্য হচ্ছে এই মুসলিম লীগ আহ, আপনার মানে সরকারকে শিক্ষা দেওয়ার জন্য এখানে 4টা রাজনৈতিক দল একসাথে হয়ে 1953 সালে একটা জোট গঠন করে, যেটার নাম হচ্ছে আহ যুক্তফ্রন্ট। এখানে রাজনৈতিক দল ছিল হচ্ছে মোট 4টা। একটা হচ্ছে লিডার ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ওনার নেতৃত্বে ছিল আওয়ামী মুসলিম লীগ। তখন নাম কিন্তু আওয়ামী মুসলিম লীগই ছিল, 55 সালে চেঞ্জ হয়। তারপরে শেরেবাংলা একে ফজলুল হক, বা তার পুরো নাম হচ্ছে আবুল কাশেম ফজলুল হক, তার নেতৃত্বে একটা দল ছিল কৃষক শ্রমিক পার্টি। আর একটা মৌলানা আতাহার আলীর নেতৃত্বে একটা দল ছিল, দলটার নাম হচ্ছে নেজামে ইসলাম পার্টি। আর হাজি দানেশ, দিনাজপুরের মানুষ, ওনার নেতৃত্বে একটা দল ছিল যার নাম হচ্ছে বামপন্থী গণতন্ত্রী দল। এই 4টা দল। হুম এই 4টা দল মিলে তারা একটা ইলেকশন করে। ইলেকশনে দেখেন খুবই মানে সহজেই তারা ভালো করে, যে এখানে আমাদের এই মানে প্রদেশে আসন ছিল, মুসলিমদের জন্য আসন ছিল 237টা, যার ভিতরে 223টা পেয়েছিল হচ্ছে যুক্তফ্রন্ট। আর অমুসলিম মানে হিন্দু বৌদ্ধ বা কাস্ট হিন্দু যারা ছিল, তাদের জন্য আসন ছিল 72টা, সেখানে যুক্তফ্রন্ট পেয়েছিল 23টা। তাহলে মোট কত হলো? 246টা। 309টা আসনের মধ্যে 246টাই এই যুক্তফ্রন্ট সরকারের মানে যুক্তফ্রন্টের যে রাজনৈতিক 4টা দল মিলে ওই পেয়ে গেছে। তাহলে তারা এখানে যে পূর্ব পাকিস্তান যেটা মানে বর্তমান যে অবস্থান, সেখানে তারা সরকার গঠন করবে, ঠিক আছে, এবং সরকার গঠন করে। এবং এই নির্বাচনে ইস্তেহার দেওয়া হয়েছিল 21 দফা। 21 দফার প্রথম যে দফা ছিল সেটা হচ্ছে বাংলাকে রাষ্ট্রভাষা করা। এমনকি এখানে রাজনৈতিক দফার মধ্যে আপনার লবণ ব্যবসা জাতীয়করণ করা, পাট ব্যবসার উন্নতি করা, এরকম অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোকে আরো উন্নতি করা, এরকম কিছু দফা ছিল, যার ভিতরে প্রথম দফা ছিল বাংলাকে রাষ্ট্রভাষা করা। কারণ সেই সময় 52 সালে কেবল ভাষা আন্দোলন শেষ হয়েছে, সেটা তখনও কিন্তু হচ্ছে এই রাষ্ট্রভাষা সংবিধানে 53 সাল পর্যন্ত কিন্তু অন্তর্ভুক্ত হয়নি। এই জন্য যুক্তফ্রন্ট একটা দাবি রাখছে যে বাংলাকে রাষ্ট্রভাষা করে, মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগানো। এটা পলিটিশিয়ানরা করে। হ্যাঁ, তো এই প্রথম দফা ছিল। এবং এই নির্বাচনে সব দলেরই প্রার্থীদের প্রতীক ছিল, কিন্তু সবাই মিলে নৌকা প্রতীকে অংশগ্রহণ করে। হ্যাঁ, আচ্ছা। এবং এখানে 1954 সালে এই নির্বাচনটা হয়। হ্যাঁ, এবং হচ্ছে এই নির্বাচনের পরে এখানে দেখেন নির্বাচন হলো কবে? 12ই মার্চ। 12ই মার্চে নির্বাচনটা হয়। 8 থেকে 12 মার্চ 4 দিন সময় লাগে। 4 দিন নির্বাচনটা হয়। তাহলে সরকার গঠন করলো। সরকার গঠন করলো কবে? মার্চ চলে গেল এপ্রিল মাসের 3 তারিখে। হ্যাঁ, প্রথমে সরকারের মন্ত্রী ছিল মাত্র 3 জন। মাত্র 3 জন। একে ফজলুল হক ছিল হচ্ছে মুখ্যমন্ত্রী, আর 3 জন ছিল হচ্ছে মন্ত্রী। পরবর্তীতে আরো 9 জন কে নেওয়া হয়, আরো 10 জনকে নেওয়া হয়, নিয়ে কয়জন হয় তাহলে মোট 14 জন।
এই 14 জন বিশিষ্ট একটা মন্ত্রিসভা 1954 সালে গঠন করে, যেটার মুখ্যমন্ত্রী অর্থাৎ চিফ মিনিস্টার ছিল হচ্ছে ফজলুল হক। আচ্ছা, এবং তিনার অর্থ রাজস্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব ছিল। আচ্ছা, এখানে এই সময় শেখ মুজিবুর রহমান মন্ত্রী হয় প্রথম, হ্যাঁ, সেটা হচ্ছে 54 সালে। ওনার মন্ত্রণালয় ছিল এগ্রিকালচার, হ্যাঁ, কোঅপারেটিভ এবং হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট, যেটা পল্লী উন্নয়ন মন্ত্রণালয়। হ্যাঁ, 34 বছর বয়সে প্রথম মন্ত্রী হন। এই মন্ত্রণালয়ে আরো সদস্য যারা ছিল, সৈয়দ আজিজুল হক, যার নামে একটা কলেজ আছে বগুড়াতে, আর আবু হোসেন সরকার ছিল। হ্যাঁ, এই সরকার ওর 56 দিন ক্ষমতায় ছিল। তার মানে এই সরকারকে বাদ দিল কেন? সে তখন হচ্ছে আবুল কাসেম ফজলুল হক খুব জনপ্রিয় নেতা ছিল, একে ফজলুল হক। তো এই নারায়ণগঞ্জে একটা দাঙ্গা হয়েছিল পাটকলে। পাটকলে দাঙ্গা হওয়ার সেখানে 500 লোক মারা যায় একই দিনে। তো এইটার একটা অজুহাত দেখায় যে পাকিস্তানের যে সেন্ট্রাল গভর্নর, তো সে হচ্ছে অজুহাত দেখায় যে গোলাম মাহমুদ, সে যে এই নারায়ণগঞ্জে যে দাঙ্গা সেটার পিছনে ছিল কে, প্রাদেশিক সরকার, মানে ফজলুল হকের সরকার। এরকম একটা অজুহাত দিয়ে 30 মে 1954 সালে এই মন্ত্রিসভা ভেঙে দেয়। ঠিক আছে, তার মানে মাত্র 56 দিন ক্ষমতায় ছিল একটা সরকার, বুঝতে পারছেন? এবং সেন্ট্রাল শাসন জারি করে, পাকিস্তানের সেন্ট্রাল শাসন জারি করে। এবং সেই সময় হচ্ছে এই পাকিস্তানের সংবিধান তৈরি হয় 1956 সালে। হুম, তাহলে আমাদের 47 সালে পাকিস্তান স্বাধীন হলো, আর সংবিধান হলো কত সালে? 56 সালে, মানে 9 বছর সময় লাগছে সংবিধান তৈরি করতে। বাংলাদেশ স্বাধীন হয়েছে আর সংবিধান তৈরি করতে সময় লাগছে 1 বছর, আর এদের তৈরি করতে সময় লাগছে 9 বছর, মানে বেশি পণ্ডিত হলে যা হয়। এই শাসনতন্ত্রের মাধ্যমে পাকিস্তানকে ইসলামী প্রজাতন্ত্র নাম ধারণ করে। আগে কিন্তু পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র ছিল না, 56 সালে ইসলামী প্রজাতন্ত্র নাম ধারণ করে। তখন পূর্ব যে অঞ্চলটা আমাদের, এই অঞ্চলটা, এটার নাম হয় পূর্ব পাকিস্তান, আর পশ্চিম অঞ্চলের নাম হয় হচ্ছে পশ্চিম পাকিস্তান। ওখানে যতগুলো প্রদেশ ছিল, তার মানে প্রদেশগুলো সব ভেঙে গেল। এখন প্রদেশ হলো কয়টা? 2টা। বুঝতে পারছেন বিষয়টা কি? তাহলে পাকিস্তান নাম হলো কিন্তু আমাদের এই অঞ্চল আগে ছিল পূর্ব বাংলা, হ্যাঁ, তারপরে নাম হলো পূর্ব পাকিস্তান, 56 সালে নাম হলো পূর্ব পাকিস্তান। আচ্ছা, এবং এই প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইস্কান্দার মির্জা। আচ্ছা, এরপরে আমরা কাকমারি সম্মেলনে আসি। কাকমারি সম্মেলন খুব গুরুত্বপূর্ণ একটা। কাকমারি সম্মেলনে হচ্ছে এটা আয়োজন করেছিল হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1957 সালে। 1957 সালে, 56 সালের সরকার যখন ভেঙে দিল, তখন হচ্ছে 57 সালে এই হচ্ছে কাকবাড়িতে, মানে হচ্ছে টাঙ্গাইলের সন্তোষে একটা সম্মেলন আয়োজন করা হয়, যেটার নাম হচ্ছে কাকমারি সম্মেলন। এই কাকমারি সম্মেলনে হচ্ছে সভাপতিত্ব করেছিলেন আব্দুল হামিদ খান ভাসানী, আর প্রধান অতিথি ছিল হচ্ছে হোসেন শহীদ সরওয়ার্দী। আর হচ্ছে এই এনার আব্দুল হামিদ খান ভাসানীর একজন প্রেস সেক্রেটারি ছিল, ওনার নাম হচ্ছে খন্দকার মোহাম্মদ ইলিয়াস। তো এখানে সেই সময় একটা জিনিস, আপনারা ইতিহাস একটু জানা ভালো হালকা একটু, সেই সময় সেন্টো এবং সিয়েটো দুইটা জোট হয়েছিল, সেন্টো সিয়েটো। সেন্টো সিয়েটো জোটটা হচ্ছে যে কারণে পাকিস্তান আজকে পঙ্গু হয়ে গেছে, সেই জোটটা সেই সময় হয়েছিল। সেটা হচ্ছে আমেরিকা একটা জোট তৈরি করছিল, মানে সেন্টো সিয়েটো সামরিক জোট, যেমন ন্যাটোর মতো। যাতে হচ্ছে এই এশিয়ার দেশগুলো যাতে যোগ দিলে আমেরিকার কথা মতো আর কি চলবে, এরকম একটা, মানে আমেরিকা তাদের সাহায্য করবে, তার বিনিময়ে সেন্টো সিয়েটোতে যোগ দিতে হবে। তো এইটা পাকিস্তান তাড়াহুড়া করে ওটাতে যোগ দিয়ে ফেলে। কিন্তু আসলে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এটা চাচ্ছিলেন না, যে কারণে আহ, মানে এটা নিয়ে এই মানে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে একটু কথা কাটাকাটি হয়, এবং সেখানে থেকে সেদিন থেকে এই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগ থেকে বের হয়ে আসে। বের হয়ে আসে একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে, যার নাম হচ্ছে ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ বলে। ঠিক আছে, এবং সেখানে হচ্ছে আব্দুল হামিদ খান ভাসানীর মূল কনসেপ্টটা ছিল হচ্ছে যে আমরা কোনো, মানে পরাশক্তি যারা সুপার পাওয়ার, তাদের সাথে আমরা যাব না, আমরা নিরপেক্ষ থাকার চেষ্টা করব। হ্যাঁ, এবং হচ্ছে পশ্চিমা যারা শাসক, তারা যখন পরাশক্তির সাথে আঁতাত করে ফেলছে, এবং তারা তাদেরকে হচ্ছে সাথে তারা থাকবে না, এরকম। তো যাই হোক, এই ন্যাপ প্রতিষ্ঠা করে এবং কাকমারি সম্মেলন, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো পড়বেন। কাকমারি সম্মেলন কোথায় হয়, কবে হয়, ন্যাপ কে প্রতিষ্ঠা করে, এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, 56 সাল চলে গেল, 57 সাল
চলে গেল 58 সালে। আসি 58 সালে এসে আমাদের এই যে পূর্ব পাকিস্তানের যে পার্লামেন্ট ভবন আছে, যেটা এখন জগন্নাথ হল, জগন্নাথ হল আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জগন্নাথ হলে ওখানে গেলে ওইটা ছিল আগে হচ্ছে মানে পার্লামেন্ট। তো সেই পার্লামেন্টে হচ্ছে এই সদস্যদের মধ্যে মারামারি শুরু হয়। এখন তো হয় অনেক সময় পার্লামেন্টের মধ্যে গ্যাঞ্জাম। সেই মানে এখানে স্পিকার ছিল শাহেদ আলী, সে হচ্ছে মারা যায়। হুম। এইটাকে হচ্ছে আপনার ইস্যু করে প্রেসিডেন্ট ছিল ইস্কান্দার মির্জা, উনি মার্শাল ল জারি করে যে দেশের মানে একটা গুরুতর কন্ডিশন। মার্শাল ল তাহলে পাকিস্তানের প্রথম মার্শাল ল জারি হয়, সামরিক আইন জারি হয় কত সালে? 1958 সালে। ঠিক আছে, 1958 সালে। আপনারা জানেন যে মার্শাল ল জারি হলে আর সংবিধান কার্যকর থাকে না। মার্শাল ল জারি হলে সংবিধান কিন্তু অকেজো হয়ে যায়। সংবিধান তখন হচ্ছে মানে সংবিধান, আইন, প্রাদেশিক পরিষদ সবকিছু ভেঙে রাজনৈতিক দল টল সবকিছু তিনি বন্ধ করে দেন। বন্ধ করে দিয়ে সেনাপ্রধান হিসাবে নিয়োগ দেন হচ্ছে আইয়ুব খানকে। খুবই বিশ্বস্ত লোক ছিল ইস্কান্দার মির্জার, খুব পছন্দের মানুষ ছিল। আইয়ুব খানকে তিনি নিয়োগ দেয় সামরিক আইন প্রশাসক, চিফ মিলিটারি অফিসার হিসেবে নিয়োগ দেয়। এবং পূর্ব বাংলাতে পাঠানো হয় আর এক শয়তান, নাম হচ্ছে ওমরাও খানকে। ঠিক আছে। এখন এই যে আইয়ুব খান, উনি খুবই ভালো লোক ছিল আর কি। মানে ইস্কান্দার মির্জা ওনাকে ক্ষমতায় বসালো কত তারিখে? 7ই অক্টোবর। 7ই অক্টোবর। আর 20 দিনের মাথায়, 20 দিন পরে কয় তারিখ হয়? 27 অক্টোবর। এই 20 দিনের মাথায় ইস্কান্দার মির্জাকে ক্ষমতা থেকে সরায়, দেশ থেকে বিদায় করে দিয়ে তিনি পাওয়ারে চলে আসেন। 1958 সালের 27 অক্টোবর উনি এসে বলল যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে পাকিস্তান ইলেকশন, এটা হবে না, এটা হবে হচ্ছে মৌলিক গণতান্ত্রিক পদ্ধতি, যেটাকে বলে বেসিক ডেমোক্রেসি, সংক্ষেপে বলা হতো বিডি। তা বেসিক ডেমোক্রেসি জিনিসটা কি ছিল? যে সাধারণ জনগণ মানে 79,000 মেম্বার নির্বাচিত করবে। আমরা যেমন ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত করি, এরকম মেম্বার নির্বাচিত করবেন। মেম্বাররা হচ্ছে চেয়ারম্যান নিযুক্ত করবে, চেয়ারম্যানরা হচ্ছে এলাকার ডিসি অফিসে, মানে অফিসে যা জেলা প্রতিনিধি নির্বাচন করবে, তারা প্রেসিডেন্টকে ভোট দিবে, প্রেসিডেন্ট নির্বাচিত হবে। জেনারেল পিপল প্রেসিডেন্ট নির্বাচনে কোনো ভোট দিতে পারবে না। ঠিক আছে, এটা ছিল বেসিক ডেমোক্রেসি। তা আইয়ুব খান এটা চালু করছিল কেন? যে হচ্ছে যাতে যারা মেম্বার হবে তাদেরকে টাকা পয়সা দিয়ে কিনে নিজের পক্ষে ভোটটা নেওয়া যায়। এই কাজ উনি করেছিলেন। ভোটে জেতার জন্য সবাইকে টাকা দিয়েছিলেন, সব মেম্বারকে টাকা, অনেক টাকা দিয়েছিলেন। টাকা দিয়ে যখন সে ক্ষমতায় গিয়েছিলেন, ওই টাকা আবার বাতিল করে দিয়েছিলেন। যে 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 টাকার নোট, ওইগুলোর নাম্বার টুকে রাখছিলেন, পরে ওই টাকার নাম্বার সহ নোটগুলো বাতিল ঘোষণা করছে সরকার। তাহলে মেম্বাররা যারা টাকা নিছে, ভোট দিয়ে ফেলছে, এখানে তো আর উপায় নাই, ভোট তার ফেরত নেওয়ার উপায় নাই। মানে কত বুদ্ধি চিন্তা করছেন মাথায়, ব্যাপক বুদ্ধি। আচ্ছা, এরপরে আমরা চলে আসি 62 শিক্ষা আন্দোলন। এই যে ভদ্রলোক ক্ষমতায় চলে আসলো, আসার পরে শিক্ষা ক্ষেত্রে সংস্কার করার জন্য উনি একটা শরীফ খান কমিশন গঠন করলো, যেখানে শিক্ষা খাতে, ঠিক আছে, শিক্ষা খাতে ব্যয় হ্রাস করা হবে। বর্তমানে যেটা মানে একটা সরকারের পলিসি আছে, আগেও এটা ছিল, যে শিক্ষা খাতে ব্যয়টা কমাতে হবে। মানে বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে যারা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো ভাবে চলবে, কিন্তু পরবর্তী যে বিশ্ববিদ্যালয়, সেখানে দেখবেন ভর্তি ফিটি অনেক বেশি, আগে এরকম একটা ছিল। তো এটার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। এটার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, 62 শিক্ষা আন্দোলন বলে। এই আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র মারাও যায়। এর মাঝখানে চলে আসা হচ্ছে 6 দফা 1966 সালে। আমরা 6 দফায় আজকে পড়বো, 6 দফা পর্যন্ত আজকে মানে পড়ে শেষ করব। তো 6 দফা 1966 সালে মানে 5ই ফেব্রুয়ারি লাহোরে একটা মানে পাকিস্তানের যত রাজনৈতিক দল ছিল, সব রাজনৈতিক দলের একটা সংহতি সম্মেলন ডাকা হয়েছিল, সবাই এক জায়গাতে। এখন তার সবাই এক জায়গাতে হয় না, সে সময় ডাকা হয়েছিল সব রাজনৈতিক দল মিলে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা দাবি করেন, সেটা হচ্ছে যে 6 দফা কর্মসূচি। তো এটা আপনারা